আজ আমি আপনাকে শোনাব খুলনার ছেলে মোহাম্মদ মনির হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম এক সুন্দর বাস্তব জীবন কাহিনী। খুলনার বৃহত্তম ময়নাদিঘির নিচে রয়েছে পরিদের শহর। খুলনার এক প্রত্যন্ত এলাকার কোনো এক দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে ময়নাদিঘি, এবং ওই ময়নাদিঘির নিচে রয়েছে পরিদের শহর। কথাটা শুনে হয়তো অনেকে অবাক হয়ে গেলেন। আসলে পুরোটা গল্প শুনলে আপনারা বুঝতে পারবেন আদৌ কি ওই দিঘির নিচে কোনো পরিদের শহর ছিল। আশ্চর্যজনক এবং খুবই সুন্দর এক বাস্তব ছোট্ট জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই মনির হাসানের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে মনির ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট ২টা বোন। আমরা টোটাল ২ বোন ১ ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমি খুব ছোটবেলা দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করেন, যদিও আমাদের গ্রামের অনেকেই সুন্দরবনে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করত। কিন্তু আমার বাবা গ্রামের অন্য মানুষগুলোর সাথে মিলত না। মানুষগুলোর সাথে মিলত না, সম্পূর্ণ আলাদাভাবে। আমার বাবা কৃষিকাজের উপরে ডিপেন্ড ছিল এবং কৃষিকাজ করে যে টাকাটা আমার বাবার ইনকাম হতো, ওই দিয়ে আমার পরিবারটা চলত। পরিবারের মাঝে তুমুল রকমের অভাব অনটন ছিল এবং ছোটবেলা থেকে সেই অভাব অনটনগুলো দেখতে দেখতে আমি একটা সময় বড় হই। আমি যখন মোটামুটি একটু বড় হই, ওই মুহূর্তে আমি দেখে আসছি আমার বাবা মা সবসময় অভাবের তাড়নায় ঝগড়াঝাটি করত, প্রচুর ঝগড়াঝাটি করত। অ্যান্ড একটা সময় আমার বয়স তখন কত আমি ঠিক সেটা জানি না। আমি আমাদেরই এলাকার কোনো একটা স্কুলে তখন ক্লাস 5-এ পড়তাম, মানে প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়ি। ওইদিন হলো কি, একদিন বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমার বোন, আমার যে একেবারে ছোট যে বোনটা, আমার ছোট বোনটা মাছ দিয়ে রাতের বেলা ভাত খাবে, মাছ দিয়ে ভাত খাবে, এই নিয়ে আমার আব্বার সাথে খুব, মানে আমার আম্মুর সাথে খুব ঝগড়া করে, অনেক ঝগড়া করে। তো আমার আম্মু বলে যে তোর আব্বারে বলছি বাজার থেকে মাছ নিয়ে আসার জন্য, তো বাজার থেকে মাছ নিয়ে আসবে, তুই এরকম করিস না। আমার ছোট বোনকে এগুলা বলে, এবং বলার পরে একটা পর্যায়ে আমি তখন মানে পড়তেছিলাম, টেবিলের মধ্যে পড়তেছি, আব্বা মনে হয় বাজার থেকে আসছে, এবং আব্বা বাজার থেকে আসছে পরেই আমার মা তখন আব্বার সাথে খুব ঝগড়া করতেছে, তোমারে না বললাম যে তোমার ছোট মেয়ে মাছ খেতে চাইছে, তুমি মাছ আনতে বলছিলে না, মাছ কেন আনো নেই। আমার আব্বা তখন বলে মাছ কিনতে তো টাকা লাগে, আমার কাছে তো টাকা নেই, আর বাজারেও মন্দা, আমি আমার ধানও বিক্রি করতে পারি নাই, মাছও কিনতে পারিনি। যদি ধান বিক্রি করতে পারতাম তাহলে মাছ নিয়ে আনতাম, আমি তো ধান ফিরাই নিয়ে আসছি। আমার মা বলে আমার মেয়ে মাছ খেতে চেয়েছে, তুমি আমার মেয়ের মাছ খাইতে পারলে না। এই নিয়ে আমার মা যখন এক কথায় দুই কথা বলে, আমার আব্বা তখনই আমার মাকে তীরে যায় মারার জন্য, এবং সবার সম্মুখে আমার বাবা তখন আমার মাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। এবং মায়েরই চিৎকার শুনে আমি তখন পড়ার টেবিল থেকে দৌড় হয়ে গেলাম। আমার বোন তখন ওই মুহূর্তে আমার আব্বার পা ধরে চিৎকার করে কান্না করে বলতেছে, ও আব্বা, আমার আম্মারে মাইরো না, আমার আম্মারে ছাইড়া দাও, আমি আর কোনো দিনও মাছ খাইতে যাব না, আমি আর জীবনেও মাছ খাবো না, ও আব্বা আব্বা আমার মায়েরে ছাইড়া দাও। এরকম করতেছে। আব্বা তখন মাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আব্বা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, এবং মা তখন কান্না করতেছে আর আমার ছোট বোনরে মারতেছে আর বলতেছে, পরিবারে এত অভাব, এত অনটন, আমরা 3 বেলাও ভাত খেতে পারি না, তুই মাছ খাইতে চাস কেন? মাছ খাইলে আল্লাহরে বইলা কোনো বড়লোকের ঘরে জন্মাইলি না কেন? কেন তুই এই গরিবের ঘরে জন্মাইছস? তোর কেন মাছ খাইতে মন চাইবে? আমার ছোট বোনটা একটু ওরকমই, একটু ইয়ে টাইপের। পরে আম্মা তখন মারছে ওরে, মার দেওয়ার পরে ও তখন কান্না করতে করতে ঘরে চলে গেছে। তা ঘরে গিয়ে ও চুপচাপ বসে আছে, অনেক ছোট, কিন্তু অনেকটা ছোট, বাট ছোট হওয়ার পরও না ওর ধিকা এগো অনেক বেশি, অনেক কিছু বুঝতে পারে, মানে ছোট মানুষ হলো না, ও মেধাশক্তি অনেক ভালো, অনেক কিছু বুঝে। পরে ঘরের কণার মধ্যে বসে আছে। তো বসে থাকা অবস্থায় আমি তখন ওর কাছে গেলাম, ওর কাছে গিয়ে বলতেছি, কিরে বোন, কান্না করতেছিস, মাছ খাবি? আমারে বলে, না আমি মাছ খাবো না। আমি বলি, দেখ ভাই, তোর জন্য মাছ আনবো। তা বলে, বাবা মাছ আনতে পারলো না, তুমি কোত্থেকে মাছ আনবা, তুমি কিভাবে মাছ আনবা? তা আমি বললাম, আমি তোর জন্য মাছ আনবো, তোর দিকে আমি রাত্রি তোর জন্য মাছ আনবো। তাই একটু বলার পর আমি তখন আমার ছোট বোনরে বোঝাইয়া করতে বসছি। এখন পড়তে যে ভাই আমি বসছি, তা আমি তো ছোট মানুষ, মাথার মধ্যে একটা জিনিস পড়ে নেওয়া আসলো, যে আমার বোনেরা না বলছি মাছ খাওয়াবো, তো এখন মাছ আমি কই পাবো, আমি তো অনেক ছোট। এখন রাতের বেলা তো আমার বোনেরা মাছ এনে দিতে হবে, তা সকালবেলাও মাছ দিয়ে ভাত খাবে। এই সময় তখন চুরি করে করলাম কি, আব্বুর মানে যেখানে ঘুমাইতো আব্বুর বালিশের নিচে একটা টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি টর্চ লাইটগুলো, অনেক পুরনো, যেগুলো 3 ব্যাটারি সিস্টেম ছিল।
ওই ব্যাটারির টর্চ লাইট আমি তখন হাতে নিলাম। হাতে নিয়ে চিন্তা করলাম আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা দিঘি আছে, যে দিঘির নাম ময়না দিঘি, এবং সবাই ওটারে ময়না দিঘি বলে। এবং আগে নাকি ওই দিঘির পাড়ে উঁচা উঁচা জায়গা ছিল যেগুলোর মধ্যে প্রচুর জঙ্গল ছিল, এবং সেখানে সুন্দরবন থেকে অনেক ময়না পাখিরা এসে বসতে, এবং ময়না পাখির প্রচুর আনাগোনা ছিল ওই দিঘির পাড়ে। এই জন্য সবাই ওই দিঘিকে ময়না দিঘে বলে আখ্যায়িত করেছে। সবাই বলে এই দিঘির নাম হচ্ছে ময়না দিঘি। তো আমি তখন এই টর্চলাইটটা আবার বিছানা নিচ থেকে টর্চলাইটটা নিলাম, নেওয়া পরে আমি তখন ভাবতেছি যে আমি ময়না দিঘিতে যাব। দিঘির পাড়ে গিয়া, মানে দিঘি তখন পানি প্রায় অনেকটাই শুকায় গেছে, আগের মতো তো পানি নাই দিঘির মধ্যে। পানি যেহেতু একটু শুকনো, আমি হাত দিয়ে দেখি মাছ পাওয়া যায় কিনা। টর্চলাইটটা টিপ দিয়া মাটিতে রাখবো, এরপর আমি নিচে গিয়া হাতায় হাতায় মাছ ধরবে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি তখন টর্চলাইটটা নিয়ে ঘর থেকে বের হয়েছি। এবং ঘর থেকে বের হওয়ার পরে আমি তখন কি করলাম, ওই টর্চলাইট দিয়া নিচে ওই ময়না দিঘিতে গেছি। এবং যাওয়ার পরে রাত তখন কয়টা বাজে আমি তো আর যাই না, কারণ আমি তো হচ্ছে ছোট মানুষ, আমার হাতে কোনো ঘড়িও নাই, কোনো মোবাইলও নাই, সময় কখন তা কিন্তু আমি বলতে পারি না। কিন্তু আমার কাছে মনে হলো মোটামুটি অনেক রাত হয়ে গেছে, কারণ চারদিকে অনেক গম্ভীর হয়ে গেছে, অনেক নীরব হয়ে গেছে, একদম নীরব নিশ্চিহ্ন। তো আমার কাছে মনে হলো তাইলে মনে হয় অনেক রাত হয়ে গেছে, কারণ অনেক রাত না হইলেই তো এরকম নীরব হয়ে যায় না। চারদিকে অনেক নীরব হয়ে গেছে। এবার আমি আস্তে 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 করে টর্চলাইটটা নিয়ে ওই ময়না দিঘির পাড়ের দিয়া আস্তে আস্তে ময়না দিঘির মধ্যে নামলাম। এবং নামিয়া পরে একটা পাশে আমি তখন টর্চলাইটটাকে রাখলাম, এবং টর্চলাইটটা রেখে আমি তখন দিঘির মধ্যে নাইমা হাতে 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 মাছ ধরতেছি। তো এভাবে কি হাতে মাছ ধরা যায়? আমি তো বয়স কম, আমার ছোট মানুষ, কিন্তু এত কিছু বুঝি না। তো হাতায় হাতায় মাছ ধরতে ধরতে টর্চলাইটটা এক পাশে রাখছি, আর এক পাশে আমি চলে গেছি মাছ ধরতে ধরতে, কিন্তু একটা মাছও পাইলাম না। ব্যাগ নিয়ে গেছি মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছ পাইলাম না। এমন করতে করতে অনেকটা দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখলাম কে জানি দিঘির পাড় দিয়ে হাঁটতেছে। তা আমি তো, মানে আমার তো বয়স নাই, ছোট মানুষ, আমি তো এগুলো বুঝি না যে দিঘির পাড়েই কে জানি হাঁটতেছে। হঠাৎ করে তাকায় দেখলাম 3 পিস পরে একটা মেয়ে, 3 পিস পরিহিত একটা মেয়ে হাঁটতেছে। আমারে বলে, কে? এমনি বলে। আমি বললাম, আমি আমি মনির। পরে বলে, কি করস? এমনি বলে। আমি বললাম, মাছ ধরতেছি। তা বলে, মাছ পাইছিস? আমি বললাম, না পাই নাই। তা এত রাতের বেলায় মাছ ধরতে আসলি যে? আমি বললাম, ছোট বোন বলছে মাছ দিয়ে ভাত খাবে, আব্বা বাজার থেকে মাছ আনে নেই, যার জন্য আমার ছোট বোন রাগ করছে, এই জন্য মাছ ধরতে আসছি, ওরে মাছ দিয়ে কালকা সকালে ভাত দিমুনে। তা বলে, তুই কি মাছ পাবি? আমি বললাম, না। তা বলে, আমি কি তোরে মাছ ধরাই দিব? মাছ ধরে দিব? আমি বললাম, তাহলে ধরে দেন। ছোট মানুষ তো, আমি বললাম, ঠিক আছে তাহলে ধরে দেন। এই বলার পরে উনি তখন আমার পাশে আসছে, এবং পাশে আসার পরে মানে হাত দিতেছে মাছ পাইতেছে, হাত দিতেছে মাছ পাইতেছে, মানে এরকম নিচে হাত দিতেছে মাছ, মানে নিচে হাত দিতেছে মাছ। আমি হাতে হাত দিয়া মাছ পাই নাই, সে হাত দিয়া ফেরা, মানে আমার ব্যাগে এতগুলো মাছ দিছে যে আমি ব্যাগ হাতে নিয়ে হাঁটতে পারবো না, এমন একটা অবস্থা। পরে আমি বললাম, আপনি এতগুলো মাছ আমার ধরে দিলেন, আপনার বাড়ি কই? পরে আমারে বলে, ওই গ্রাম, মানে দিঘির পাড়ে একটা গ্রামের কথা বলে। আমি বললাম, ও আচ্ছা, ওই গ্রামে। তা আমার তো আগে কখনো এখানে দেখি নাই। বলে, আমি মাঝে মাঝে দিঘির মধ্যে রাতের বেলায় হাঁটতে আসি। তা তুমি যে তোরে যে মাছগুলা দিলাম, কই? বলতেছে, তোরে যে মাছগুলা দিলাম আমার কিন্তু একটা শর্ত আছে, এমনি বলে। আমি বললাম, শর্ত কি? বলে, তোরে যে মাছ ধরে দিছি এটা কিন্তু বাড়িতে গিয়া কাউরে বলতে পারবি না, যদি কাউরে বলে দেস তাহলে কিন্তু সমস্যা হবে, তুই মারা যাবি, আমারে বলে। আমি বললাম, না আমি কারো কাছে বলবো না। তা আমি বাড়িতে গিয়ে আমি কাউকে বলবো না যে আমি মাছ ধরছি বা মাছ পাইছি, আমি কাউকে বলবো না। বলে, বলবি? তুই ধরছস, আমি ধরে দিছি, এটা বলিস না। আর মাছ আরও লাগে, তুই আইসিস, আমি তোর আবার মাছ ধরে দিব। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওরে ব্যাগ নিয়ে কষ্ট কইরা বাড়ি পর্যন্ত আসছি, আসার পরে মায়েরে ডাক দিতাছি জোরে জোরে, এত মাছ পাইছি না। তো অনেক খুশি, মনের মধ্যে অনেক খুশি। আইসা আমারে ডাকতেছি, ও মা, মারে, জোরে জোরে ডাকতেছি। মা তখন ঘুম থেকে উঠে দেখতেছে আমার হাতে পায়ে কাদা, হাতের মধ্যে টর্চলাইট। কিরে, তুই কই গেছলি? আমি বললাম, মা, আমি মাছ ধরার জন্য গেছিলাম ময়না দিঘিতে। এইটা বলার পরে মা তখন চোখ লাল কইরা আইসা আমারে থাপ দিরে থাপ্পড় মেরে দিছে। থাপ্পড় মেরে বলতেছে, তোর এত বড় সাহস, তুই এত রাতের বেলা কেন ময়না দিঘিটা গেছুস তুই? যদি মইরা যাইতি, ময়না দিঘি কয়টা ভালো, আমি ওটা তো খারাপ জায়গা, কেউ এখানে যায়? আমি বললাম, মা দেখো কতগুলো মাছ পাইছি। এবং মা ব্যাগের মধ্যে মাছ দেখে একবার আমার মুখের দিকে তাকায়, আবার মাছের দিকে তাকায়, আবার আমার মুখের দিকে তাকায়, আবার মাছের দিকে তাকায়। আমার বলে, কিরে এগুলো কই থেকে আনছোস? আমি বললাম, মা মানে দিঘির মধ্যে হাতে হাতে ধরছি। আমার মা বলে, হাতে হাতে তুই এই মাছ ধরছোস ময়না দিঘি থেকে? আমি বললাম, আমি তো ধইরা আনছি, দেখো। মা আর কোনো কিছু বলল না। মা তখন মাছগুলা নিয়ে পাক ঘরে গেল, এবং পাকের ঘরে যাওয়ার পরে মাছগুলারে কাটলো। আমি হাত মুখ ধুয়ে আসছি। ধুয়ে আসার পর আমি বললাম, মা, আমি তো ভাত খাই নাই, তুমি 2টা মাছ ভাইজা দাও, আর আমার বোনের ডাক দাও, ওর মাছ দিয়ে ভাত খাওয়ামু। আম্মা বলল, ঘুমায় গেছে, ওরে ডাকার দরকার নাই, আমারে তোরে 2টা মাছ ভাইজা দিতাছি। তো 2টা টাকি মাছ মা আমারে ভাইজা দিতাছে।
আমি তো আমার বোনের লাগে মাছ ধরছি না, তো আমার বোনেরই তো আমি খাওয়াবই। আমি যে আমার বোনের ডাকতে শুরু করছি, ওই তাড়াতাড়ি ওঠ, ডাক দিছে, ওই ঠাইছে, বলে কিসে, তোর জন্য মাছ ধরে আনছে ময়নাদিঘি থেকে। বলে তাই? আমি বললাম হ্যাঁ। তো ওই বলার পর তখন আমার সাথে পিছে পিছে দৌড়ায় আসছে। আসার পরে মা ওরে দেখে বলতেছে, কিরে তুই ঘুমাস নাই? বলে ভাইয়া ডাইকে আনছে, মাছ দিয়ে ভাত খাওয়াইবো। তো এরপর কইতেছে আচ্ছা ঠিক আছে বয়। তো ভাই বোন দুজনে বসলাম, মা গরম গরম মাছ দিল, মাছ ভাজি দিয়ে পেট ভইরা ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরে আমার বোন তখন আম্মার সাথে ঘুমাইতে চলে গেল, আমিও তখন ঘুমাইতে চলে আসছি। মানে ঘরে এখন দিনের বেলায় আমার ঘুম ভাঙছে। ভাঙার পরে সকালবেলা ভোরে ভোরে আমার আম্মা কেমন করে যেন আমার দিকে একটু তাকাইতেছে। মানে আমার আম্মার তাকানিটা কিন্তু খুব একটা ভালো না, মানে একটু সন্দেহ সন্দেহ নজরই আমার দিকে তাকাইতেছে। এরপরে আমারে বলে মক্তবে যাবি? আমি বললাম হ্যাঁ যাব। তা বলে যা মক্তবে যা। পরে আমার ছোট দুইটা বোন আছে, দুইটারে নিয়ে আমি তখন মক্তবে গেলাম। মক্তব থেকে আমি তখন আসছি, ঘরে আসছি, এবং ঘরে আসার পরে দেখলাম ভাই ঘরের মধ্যে একটা মিটিংয়ের মতো বসে আছে, মানে একটা মিটিংয়ের মতো অবস্থা। আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি এবং আমাদের গ্রামের আরও 2জন মহিলা। তো ওরা জানি কি নিয়ে আলোচনা করতেছে, কথাবার্তা বলতেছে। আমি আর কিছু বললাম না, মানে আমি কিছু বলি নাই, না বললে আমি মানে চলে গেছি ঘরের মধ্যে। ঘরের মধ্যে যাওয়ার পর আমার আব্বা তখন আমারে বলতেছে, আব্বা তখন আমারে ডাক দিছে, মানে এখানে সবার মাঝে ডাক দিছে। ডাক দেয়া বলে মাছগুলা কোত্থেকে আনছোস কালকে রাতে? আমার আব্বা আমারে বলে, আমি বললাম মায়েরে তো আমি বলছি ময়নাদিঘিতে মাছ ধরছি। মা কিন্তু মাছগুলা ভাইজে কইরা মানে ওই পাতা সবার সামনে নিয়ে আসতে দেখানোর জন্য, তো সবাই দেখতেছে। পর আব্বা আমারে বলে মিথ্যা কথা বললে কিন্তু এমন মারা মারবো, জন্মের মারা মারবো। সত্যি করে বল মাছ কই পাইছস? আমি বললাম বাবা আমি ময়নাদিঘিতে গেছি, ময়নাদিঘিতে আমি হাতে হাতে মাছ ধরছি। আমার আব্বা বলে হাতে হাতে মাছ ধরছস? সত্যি কথা বলবি না? আমি বললাম না আমি সত্যিই বলতেছি, আমি হাতে হাতে মাছ ধরছি। এরপরে এই দিনটা কেটে গেল। সন্ধ্যার সময় আব্বা তখন আমার বলে চল ময়নাদিঘিতে চল, তুই মাছ ধরবি। আমি বললাম কি আমি মাছ ধরবো কে, ঘরের মধ্যে তো কত মাছ আছে, কালকে হাফ ব্যাগ মাছ নিয়ে আসছি, মাছের কি অভাব? আমার আব্বা বলে না তুই মাছ ধরবি, আমি দেখবো চল। এবার আব্বা আমারে ধমকায়া টমকায়া কি করলো, লয়ে গেছে মানে মাছ ধরবে। বাবা আমারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি গেছি বাড়িতে, মানে আপনার ময়নাদিঘিতে গেছি। যাওয়ার পরে আব্বা উপরে টর্চলাইট নিয়ে দাঁড়ায় আছে, আমারে বলে মাছ ধরার জন্য। বাট আমি হাতাইতেছি, একটা মাছও পাইলাম না। অনেকক্ষণ ধরে হাতাইতে আসি, মাছ পাই না, মানে মাছই পাই না। আমার আব্বা বলে কিরে মাছ পাইছোস? আমি বলি আব্বা মাছ পাই নাই। এবার আধা ঘন্টার মতো হাতানোর পরে একটা পুঁটি মাছও পাই নাই, ছোট একটা পুঁটিও পাই নাই। আব্বা আমারে বলে ঠিক আছে উঠায়। আমি তখন উঠে আসছি, আসার পর আমার বলে বাড়ি চল। বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর আমারে বলে তুই কালকে রাতে মাছ আনছোস কুই থেকে আমারে বল। আমি বললাম আব্বা আমি তো বললাম ময়নাদিঘির মধ্যে হাতে হাতে মাছ ধরছি, তো এই মাছ তো তোমার আইনা দিছি, তোমরা খাইলা, তা আমারে মারতেছো, আমারে ধমকাইতেছো। আমার আব্বা বলে আমি আধা ঘন্টা ধরে টর্চ লাইট হাতে নিয়ে দাঁড়াইছিলাম, তুই একটা পুঁটি মাছ পাইলি না, আর গতকালকে রাতে তুই হাফ ব্যাগ মাছ নিয়ে আসছস, তুই কই পাইলি এই মাছ? আমি বলি আব্বা যেখানে পাওয়ার পাইছি, তুমি আমার সাথে এরকম করো না। তো এরকম করে আব্বারে আমি আর কিছু বললাম না, না বললে আমি তো জানি মাছ তো আর আমি ধরি নাই, আমার আরেকজনে ধরা দিছে। এখন যে আমারে মাছ ধরা দিছে সে তো আবার আমাকে শর্ত দিয়ে দিছে আমি যাতে কোনোভাবে তার নাম আমার পরিবারের কারো কাছে না বলি, কারণ পরিবারে কারো কাছে বললেই সমস্যা হবে, আমি মারাও যাব, এটাও সে বলছে। তো এভাবে সপ্তাহে কেটে গেল, বিষয়টা এখানে চুপ হয়ে গেল। এবং সপ্তাহে এখানে কেটে যাওয়ার পরে ঘরের মাছ আবার শেষ। একদিন আমার আম্মা আমার আব্বারে বলতেছে যে আজকে বাজার থেকে মাছ আইনো, এই মনির যেই মাছ ধরছে মাছ তো সব শেষ হয়ে গেছে। আমার আব্বা তখন বলে আচ্ছা আনমুনি বইলা আব্বা ওই দিনও মাছ আনে নে বাজার থেকে। কি করছে, মসুরির ডাল, আলু, মানে পেঁয়াজ, রসুন, তেল এগুলো নিয়ে আসছে। আম্মা বলে কি ব্যাপার, তোমার একটা মাছ আনতে বলছিলাম, তা তুমি মাছ আনলা না? আমার আব্বা বলে না মাছ পাইনি, বাজারে মাছ পাওয়া যায়নি, মাছ পাইনি। এই বলে আব্বা তখন বেরোয় গেছে। আমি তো আর আব্বার কাছে কোনো কিছু বলি না, আমি তোমারে জানি আমি মাছ আনবো। তা আমি কি করলাম, রাতের বেলা আবারও, মানে ওই দিন রাতের বেলা আবারও চুরি করি, আবার টর্চ লাইট ম্যানেজ করছি। এবং টর্চ লাইট ম্যানেজ করি আমি আবার ওই দিঘির পাড়ে গেছি, এবং দিঘির পাড়ে যাওয়া মাত্রই দেখি উনি দাঁড়ায় আছে। মানে আমি পাড়ি উঠব, উনি দাঁড়িয়ে আছে। আবার বলে কি ব্যাপার মনির, মাছ ধরতে আসছিস? আমি বললাম হ্যাঁ মাছ ধরতে আসছি, আব্বা বাজারে গেছিল মাছ পাইনি, হবে আসছি এনে মাছ ধরমু, পরে আমি মাছ ধইরা দিমু। আমি বললাম ধইরা দেন। পরে উনিও নামলো দিঘিকে, আমিও নামছি, উনিও মাছ ধরে। এবং আমি ওই দিন একটা দুইটা পাচ্ছিলাম, সেও ধরতেছে আমাকে দিতেছে। পরে আমরা বলে মনির তুই তো অনেক ভালো ছেলে রে, তোর আব্বারে নিয়ে তুই দিঘিতে আসলি, অথচ আমার কথা বলস নেই। আমি বলি আপনার কথা বলি নেই, আপনি না মানা করছেন? বলে হ্যাঁ এজন্যই তো তরে আমি আবারও মাছ ধইরা দিতে আসছি। তা তুই বলিস না দেখে তো তুই ভালো ছেলে, অনেক ভালো ছেলে তুই। এরকম করে আমার সাথে মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে এবং আমারে মাছ ধইরা দেয়। ওই দিনের মতো আমারে আজকেও আধা ব্যাগ মাছ ধইরা দেয়। এবার এই দিনও যখন আমি বরাবরের মতো মাছ নিয়ে ঘরে যাই, আমারে ডাকি, আম্মা কিন্তু উঠা গেছে আমারে খুঁজতে। আমার আব্বা কিন্তু বাইর হইছে নাকি আমারে খোঁজার জন্য।
মানে আমারে খুঁজতে আমার আব্বা বাইর হয়েছে। আমি মাছ নিয়ে বাড়িতে আসতে, আমার আম্মা বলে মাছ পাইলি কই? আমি বললাম কই আবার পাবো, ময়না দিঘির মধ্যে হাতে মাছ ধরছি। এবং আম্মা তখন মাছগুলা কাটতেছে, আমার আব্বা কোত্থেকে আসছে আইসা আমারে বলে, মানে আম্মা মাছ কাটতেছে দেখে তার আব্বার চোখ অনেক বড় বড় হয়ে গেল। আমার আব্বা তখন আমারে বলতেছে মাছ পাইলা কই? কই কই আবার পাবো, তোমার ছেলে ধরে আনছে। আমার আব্বা তখন আমার দিকে তাকিয়ে বলে মাছ কোত্থেকে আনলি? আমি বলি ময়না দিঘিতে মাছ ধরছি আব্বা। আমার আব্বা বলে আমি পুরো ময়নাদিগিরে 3টা চক্কর দিছি, ময়নাদিগিরে আমি 3টা চক্কর দিয়া চারপাশে ঘুরলাম, আমি কোথাও তরে দেখলাম না, তুই ময়নাদিগির ভিতরে ছিলেই না, আর তুই আমারে বলতেছিস ময়নাদিঘি থেকে মাছ আনছিস। আমি বললাম হ বাবা, আমি সত্যি বলতেছি, আমি ময়নাদিঘি থেকে মাছ ধরছি, তো মাছ পামু কই? আব্বা আমারে জোরে ধমক দিল। আমার মা তখন বলতেছে তুমি ওরে ধমকাধমকি করতেছো কেন? ওই কি মাছ আর চুরি করে আনে? আর চুরের মাছ কে এগুলা? চাষের মাছ কে এগুলা? ওই তো চাকি মাছ, তারপর ছোট ছোট পুঁটি মাছ, এইটা ওইটা ধরে আনছে, এগুলো তো চটিও মাছ, এগুলো তো কারো চাষের মাছ না। আমার আব্বা তখন বলে দেখো তোমার ছেলে মনে হয় মরণ ফাঁদে পা দিছে, মরণ ফাঁদে মনে হয় পা দিছে, তুমি বুঝবা, তুমি কিন্তু বুঝবা। এই কথা আমার আম্মাকে বলে দিছে। এ কথা আমাকে বলার পরে আম্মারটা তখন আর কিছু বলল না। এভাবে 3 দিন কেটে গেছে এবং 3 দিন পরে আমার আম্মা আবারও আমার আব্বার একদিন বলতেছে যে ঘরের মাছ তো শেষ হয়ে গেছে, আবারও মাছ লাগবো। আমি তখন মুচকি মুচকি হাসতেছি। আমার আব্বা বলে আচ্ছা বাজার থেকে মাছ আনমনি। তো আমি জানি এটা তাদের ট্রিক্স ছিল নাকি, আমি জানি না। এরপরে আব্বা বাজারে গেছে, বাজার থেকে আইসা বলতেছে মাছ পাইনি। এবং মাছ পাইনি বলার পরে আমি তো চিন্তা করছি আমি ওই দিন ও দিঘিতে যামু, দিঘি থেকে আমি হাফ ব্যাগ মাছ ধুই রানমু। আবার ওই দিন দিঘিতে আমি রওনা দিছি চুরি করে, আব্বার লাইট নিছি, লাইট নিয়ে আস্তে আস্তে করে দিঘিতে রওনা দিছি। এবং দিঘিতে রওনা দেওয়ার পরে দিঘির পাড়ে যা দেখতেছি যে ও আর আজকে নেই, মানে যিনি আমাকে মাছ ধরে দিত উনি আর আজকে নেই। পরে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, তার আর পাইতেছি না। না পাওয়ার পরে চিন্তা হলাম কি রে, উনি কোথায় গেল? উনি তো আমার মাছ ধরে দে, মানে উনারে না পাই আমি তখন নিজেই তখন মাছ ধরতে নেমে গেছি। এর মাছ ধরতেছি ধরতেছি আধা ঘন্টার মতো হয়ে গেছে, ভাই আমি একটা ছোট মাছও পাই নাই, মানে মাছ তো আমি এমনেও পাই না, মানে টোটালি মাছ পাই নাই। মাছ না পাওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম, মানে পাড়ের দিকে তাকায় দেখলাম কে একজন জনই হাঁটতেছে। আমি বললাম কে? আমারে মাছ ধরে দিবেন আসেন, আমারে মাছ ধরে দিবেন আসেন। আসে না, কেউই আসে না। অনেকক্ষণ ধরে হাতে কিছু পাইলাম না। পরে আমি আবার ওই খালি ব্যাগটা নিয়ে বাইরের দিকে হাইটে হাইটে আসতেছি। বাড়িতে আসার পর আমার আম্মা উঠানে দাঁড়ায় আছে। আমার আম্মা বলে কিরে মাছ আনছিস? আমি বললাম না মা, আজকে আর মাছ পাইনি। এবং পিছনের দিকে ফিরে দেখে আমার আব্বা পিছনে দাঁড়ায় আছে। আমার আব্বা বলে আজকে মাছ পাস নাই কেন? আমি বললাম মাছ পাই নাই তো খুঁজছি পাইনি, কি করব? আমার আব্বা বলে মাছ কেন পাস নাই আমারে বলতো, তোরে কে মাছ ধইরা দে? তুই কারে বললি আসেন আমারে মাছ ধইরা দেন, আসেন আমারে মাছ ধইরা দেন, এই কথা কারে বলছস? এইটা বলার পরে আমি বুঝে গেছি আমার আব্বা অবশ্যই আমার পিছে পিছে গেছে। আমার আব্বা আমার পিছনে পিছনে গেছে নিলে আমার আব্বা এই কথা কিভাবে জানে যে আমি কাউকে বলছি যে আসেন আমারে মাছ ধইরা দেন? আমি তখন বললাম আব্বা তাইলে তুমি কি আমার পিছে পিছে গেছো? তুমি গেছো দেখাই তো ও আজকে আসে নাই। এটা বলে মানে এই কথাটা আমি মুখ ফুসকে বলে ফেলি। এটা বলার পরে আমার আব্বার আমারও কোনো কিছু বলল না, আমারও কোনো কিছু বলল না। না বলার পরে ওদিন হলো কি, আমার আব্বা তখন করলো কি, আমি মানে এই সকালবেলা মক্তবে গেছিলাম, মক্তব থেকে আসার পরে আব্বা তখন একটা লাঠি নিছে হাতে, মানে জোরবেত নিছে, নিয়েই দরজা বন্ধ করে আমরা বাড়তে শুরু করছে। আমার এই ঘরের মধ্যে এলুক মারতেছে, তোরে কে মাছ ধইরা দে? তুই কোত্থেকে তো মাছ পাইছস? তুই আমার কাছে সব সত্যি কথা বল, যদি সত্যি কথা না বলিস তাহলে তোরে আমি মেরেই ফেলবো, সত্যি কথা বল। এবার যখন মারতে শুরু করছে আমি তখন আমার আব্বারে বলতেছে আব্বা আমারে মাইরো না, আমি মাছ পাইছি, আমি তোমারে বলি কি আমারে ধইরা দে। এবার আমি আব্বার কাছে সত্যি কথা বললাম, শুধু মাইরের তাড়নায়, যে আব্বা আমি মাছ ধরি, মনে মনে একজন আসে, উনি আমারে চিনি না, উনি আমারে মাছ ধরে দে, উনি একটা মেয়ে। এবং এই কথা শোনার পরে আমার আব্বা আম্মা দুজনেরই চোখ কপালে উঠে যায়, মানে তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। দেখ কি ব্যাপার, ও দিঘিতে কিভাবে মাছ ধরে, ওই কে ওরে মাছ ধরে দেয়া যায়? আমার সাথে সাথে আমাকে নিয়ে আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক মহিলা আছে, ওই মহিলা আবার কবিরাজ, ওই কবিরাজ মহিলার কাছে আমাকে নিয়ে যায়। এবং কবিরাজ মহিলা আমার হাতে পায়ে সব জায়গায় তাবিজ পরায় দেয়, 2 হাতে 2টা তাবিজ পরায় দেয়, গলায় তাবিজ পরায় দেয়। এবং আমার আম্মারে বলে খবরদার, তোমার এই ছেলে কিন্তু নিয়ে যাইব, ছেলেরা কিন্তু পছন্দ করে ফেলছে, তারে কিন্তু নিয়ে যাইব, খবরদার তারে ঘরের বাইরে যাইতে দিও না। না তারে বাড়ির বাইরে যাইতে দিও না। পরে এবার শুরু হইল এক নতুন খেলা। এই খেলাটা হয়েছে এই রকম যে আমি আর ঘরের বাইরে যাইতে পারি না, মাছ ধরা তো দূরের কথা, স্কুলে যাইতে পারি না, ওই জায়গায় আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আমার আব্বা আম্মা আমারে একটা মেয়ে মানুষের যেরকম বাড়িতে পাহারা দিয়ে রাখে, আমার ওইভাবে বাড়িতে পাহারা দিয়ে রাখে। আমি যদি বলি মা একটু বাইরের দিকে যাই, একটু বাইরে যাই, তা আমারে বাইরে যাইতে দেয় না, একটু বাইরের দিকে যাই, না আমারে যাইতে দেয় না। এইভাবে আমার জীবন তখন কাটতে থাকে। এবং এইরকমভাবে আমাকে প্রায় 2 থেকে 3 মাসের মতো এই ঘরবন্দি করে রাখে। 2 থেকে 3 মাস পরে ঘরবন্দি করে রাখে। এরপরে আমি আস্তে আস্তে করে একটু একটু করে বাইরে যেতে শুরু করলাম। 2 থেকে 3 মাস পরে তাদের ওই জেলখানার
চাবি আমাকে দিল। আমি তখন আস্তে আস্তে করে একটু একটু বাইরে যাচ্ছি, বাজারঘাটে যাচ্ছি, মানে পুকুর পাড়ে যাচ্ছি, এখানে ওইখানে যাইতেছি, কিন্তু রাতের বেলা বের হইতে দেয় না। সন্ধ্যা হইলে পরে আমি কই আসি, আমার আব্বা আমারে খুঁজে নিয়ে আসে যে মনির কই আছে। সন্ধ্যার পর আমি বাজারে থাকা আমার জন্য নিষেধ, মানে আসরের আজান দিবে আমার বাড়ির দিকে চলে আসতে হবে, মানে যেই সময় পোলাপাইন দোকানে যায় একটু চাটা খায়, আড্ডা মারে, ওই মুহূর্তে আমাকে বাজার থেকে চলে আসতে হবে। এটা হচ্ছে আমার আব্বার কথা যে কোনোভাবে বাজারে থাকা যাবে না, বাজার থেকে চলে আসতে হবে। তো আমি আর কি করব, আমি আমার আব্বার কথা ভাবে আমি তখন বাজার থেকে চলে আসি, মানে যেভাবে আমারে বলে ওভাবে আমি তখন আব্বুর কথা মতো চলে আসি। আর না আসলো আব্বু আমারে খুঁজা নিয়ে আসে যে কোন জায়গায় আছে, কোথায় আছে, ওরে খুঁজা নিয়ে আমারে খুঁজা আমার পরিবার আমাকে নিয়ে আসে। এরকমভাবে আমার দিনরাতগুলা কাটতেছে বন্দি দশার মধ্যে। এমন করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। অনেকটাই বড় হয়েছি, আমার বয়স তখন 17, 18 বা 19 এরকম হয়ে যায়। তো আমি তখন আমার বাবার সাথে কৃষিকাজ করি। তখন পর্যন্ত আমি কিন্তু আর ওই তাবিজ ব্যবহার করতাম না। এই সমস্যাটা আমার 1 বছর 1.5 বছর ছিল। এরপরে আর তাবিজ মানে এগুলো আর আমারে পড়াইতো না বা আমি এগুলো পড়তামও না 1-1.5 বছর পরে। তো এরপরে সব কিছু একেবারে ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল। আমার যেখানে যাইতে মন চায় আমি সেখানেই যাই, যেইটা করতে মন চায় সেইটাই করি, সবার সাথে উঠি বসি মিশি, ফাইজলামি করি, শয়তানি করি, দুষ্টামি করি। এমন করে আমার তখন দিন আর রাতগুলা কাটতেছে, আর কোনো সমস্যা কিন্তু আমার মাঝে নাই। এবার এরকম করতে করতে একদিন হইল কি, দুপুরবেলা, মানে দুপুরবেলা তখন হচ্ছে অমাবস্যার সময় ছিল। এর আগের রাতটা গেছে অমাবস্যার রাত। তো অমাবস্যা রাতের বেলায় অনেকেই হচ্ছে আপনার মাছ ধরে, অমাবস্যা রাতের বেলায় প্রচুর মাছ পাওয়া। আর আমাদের ওই দিকটা হচ্ছে মানে সুন্দরবন পাশে, তো প্রচুর পরিমাণের মাছ পাওয়া যায়, মানে বিলের মধ্যে অনেক মাছ পাওয়া যায় বিলের মধ্যে। সবাই বিলে মাছ টাছ ধরে বা বিলে মাছ টাছ ধরে নিয়ে সবাই অনেক এনজয় করে, আনন্দ করে, বিলে মাছ ধরে। তা আমি কিন্তু মাছ টাছ ধরি না, আমার আব্বার সাথে আমি কৃষিকাজ করি এবং কৃষিকাজের সাথে আমি আসি। তো ওই সময় আমার যে ছোট 2টা বোন ছিল, 2টার মধ্যে একদম ছোটটা আছে, এবং ছোটটার বড়টা যে আমার ইমিডিয়েট ছোট যেটা, ওইটাকে কিন্তু বিয়ে দিয়ে দিই। আমার এই বোনটার বিয়ে হয়েছে, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তখন পরিবারের মধ্যে আমার দাদা দাদি, আমার আব্বা আম্মা, আমি আর আমার আরেকটা বোন আছি, এরা মিলে তখন পরিবারে আসি। তো ওই দিন হইল কি, দুপুরবেলা ওরা, মানে আমি যে জমিতে কাজ করতেছি, আমার একটা জমি ওরা কি করলাম দিঘির পাড়ের মধ্যে, এই মরা দিঘির পাড়ের মধ্যে ওরা কি জানি মানে এরকম করে ঘুরাইতেছে, মানে কার হাতে লাঠি, কারো হাতে কোদাল, কারো হাতে কাঁচি, মানে এরকম একটা অবস্থা, এবং চিল্লাচিল্লি করতেছে। তা আমি তখন আমার দিঘির মধ্যে মানে আমার জমিতে কাজ করতেছি, ওদের শূন্য আমি তখন দৌড়ে ওইখানে গেলাম, মানে দৌড়ে মানে ওদের কাছে গেলাম। এবং জমিতে আশেপাশে যারা কাজ করে ওরাও সবাই তখন দৌড়ে ওইখানে গেছে যে কি হয়েছে ওইখানে, কেন তো চিল্লাচিল্লি। তো এই চিল্লাচিল্লি কি ওটা দেখবো, এই জন্য সবাই গেল, সবার সাথে আমিও দৌড়ে গেছি। এবং আমি ওইখানে দৌড়ে গেছি, যাওয়ার পরে দেখতেছি তারা মানে আপনার একটা মানে 4-5টায় মানে এরকম করে আছে একটা সাপ, ভয়ঙ্কর আকার একটা সাপ, তারা মারার জন্য চেষ্টা করতেছে। ওইখানে মানে নিচে একটা মরা বট গাছ আছে, মানে গাছটা মরে গেছে, মরা গাছ, মানে বট গাছটা শিকড়ের মধ্যে সাপটা পেঁচায় আছে, মানে শিকড়ের মধ্যে সাপটা পেঁচায় আছে, এই অবস্থার মধ্যে আছে। সবাই তখন মানে সাপটারে মারার জন্য কেউ লাঠি, কেউ সটি, কেউ মানে যে যার মতো করে একদম প্রস্তুতি নিয়ে আছে। তা আমি তখন গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম মানে সাপটার দিকে তাকায়, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি তো সাপ দেখলে মারবো, কারণ নর্মালি সাপ দেখলে যে কোনো কেউ সাপ দেখলে সাপ মেরে ফেলে, এটাই হচ্ছে বাস্তব। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে সাপটার দিকে তাকানোর পরে না, কেন জানি আমার ভিতরে একটা মায়া কাজ করতে শুরু করলো সাপটার জন্য, মানে সাপটার জন্য একটা মায়া কাজ করতে শুরু করলো। এই সময় আমি আমাদের গ্রামের লোকজন সবাইরে বলছিল, থামেন, সাপটারে যে মারবেন, সাপটা কারো কোনো ক্ষতি করছে? এমনি বলতেছি। তা ওইখানে একজন মুরব্বী ছিল, উনি বলেন না, কারো কোনো ক্ষতি তো করে নেই। ওরা মাঠ থেকে কাজ করে যাওয়ার সময় দেখলো এটারে, এবং দেখার পরে তারা চিৎকার করছে, সবাই আসছে। এরকম সাপ কিন্তু আমি নর্মালি এর আগে কখনোই দেখি নাই। সাপের ওই গায়ের ওই রংটা কিছুটা স্বর্ণের মতো কালার, মানে স্বর্ণর মতো কালার, এবং কেমন জানি একটু ভয়ানক, এবং অনেক বড় একটা সাপ, একদম প্যাঁচায় আছে পুরা গাছটারে, মানে মরা গাছটারে পুরা প্যাঁচে আছে শিকড়গুলারে। তো এরপরে আমি চিন্তা করতেছি, আমি বললাম সাপটা তো কারো কোনো ক্ষতি করে নাই। বলে না, কারো কোনো ক্ষতি করে নাই। তা আমি বললাম যদি কারো ক্ষতি না করবে তে মরা, মানে শুধু শুধু এই সাপটারে মারার কোনো কাম নেই, সাপটারে ছাইরা দেন। সবাই বলতেছে এটা তুমি কি বলো? আমি সবার হাত থেকে লাঠি সরে নিয়ে নিলাম যে আপনারা যে যার কাজে যান। সবাই যে যার মতো কাজে চলে গেল, আমিও তখন আমার কাজের দিকে গেলাম, আমার জমির দিকে গেলাম। এবং যখন আমি আমার জমির দিকে যাচ্ছিলাম ভাই, কেমন জানি আমার ভিতরে আমি একটা শান্তি অনুভব করতেছি, মানে আমার ভিতরে একটা শান্তি পাইতেছি, যে মনে হয় আমি অনেক বড় একটা ভালো কাজ করে আসছি, মানে মনে হচ্ছে আমি একটা মহৎ কাজ করে আসছি। এই জন্য আমার ভিতরে একটা শান্তির স্পর্শ আমি পাচ্ছি, অনেকটা শান্তি পাচ্ছি। তো যাই হোক, কেন এরকমটা হচ্ছে এটা তো আর আমি বুঝি না।
আমি তখন দুপুর পরে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছি, করার পরে আবারও ভাবলাম যে জমির দিকে যাব। তো আমার মা বললে, একটা কাজ কর, বাজারে গিয়ে কিছু বাজার সাজার নিয়ে আস, ঘরে বাজার নাই, তা জমিতে আর যাইস না। তো আমার আব্বা তখন জমিতে কাজ করতেছে, আব্বা তখন জমিতে গেছে, আমি তখন বাজারে গেছি। বাজার থেকে মাছ টাছ যা কিছু লাগে সব কিনে আনছি, কিনে আইনা বাড়িতে আনছি। বাড়িতে আনার পরে বাড়িতে এগুলা দিলাম। দেওয়ার পরে ওই দিন জানি আমার শরীরটা একটু ব্যথা ব্যথা লাগতেছে, মানে অন্য দিনের থেকেও আজকে মানে শরীরটা একটু মানে একটু ব্যথা ব্যথা ভাব হইতেছে। তো এই বলে আমি তখন শুইতে গেছি, মানে শুয়ে যাব মনে করতেছি, শরীরটা খারাপ লাগতেছে যেহেতু, মানে ঘুমায় যাব, রাত জাগবো না। পরে খাটে গেছি, এবং খাটে যেয়ে শোয়া মাত্র আমার ঘুম চলে আসতে, এবং ঘুমটা আসার পরে আমি হঠাৎ করে, আজ থেকে বহু বছর আগে যিনি আমাকে দিঘিতে মাছ ধরে দিত, মায়া দিঘিতে মাছ ধরে দিত, এবং আমার আব্বা আমার পিছে পিছে গেছে, অনেক কাহিনী আছে আপনাদেরকে এতক্ষণ ধরে যেটা বললাম। ওনার চেহারাটা আমার অতটা মনে নাই, মানে একদম ক্লিয়ার মনে নেই। তারপরে যতটুকু মনে আছে ততটুকুতে আমি যে ওনাকে স্বপ্নে দেখতে পাচ্ছি, উনি স্বপ্নে আসছে এবং আসার সময় আমার জন্য অনেক খাবার নিয়ে আসছে, কোরমা, পোলাও, অনেক খাবার নিয়ে আসছে। আয়েশা আমারে বলতেছে যে, তুই আমারে বাঁচাইছিস, তুই আমারে বাঁচিয়েছিস, তোরে আমার অনেক ভালো লাগে, তুই আমারে বাঁচিয়েছিস। আমি যে তোর কাছে স্বপ্নে আসছি এটা কারো কাছে বলিস না, আমার তরফ থেকে তোর এই উপহারটা দিয়ে গেলাম, খাবারগুলা খাইস, তোরে আমার অনেক ভালো লাগছে, তুই অনেক ভালো, তোর সাথে আমার যে কোনো সময় আবারও দেখা হবে। এইটা বলে উনি তখন ধাপ করে চলে গেল, আমার ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ, আমার ঘুম যখন ভেঙে গেছে তখন আমি তাকায় দেখতেছি আমার মাথায়, মানে বালিশের পাশেই একটা মিষ্টির প্যাকেটের মতো একটা প্যাকেটটা দেখার পরে আমি তখন চিন্তা করি, কিরে এই জায়গার মধ্যে প্যাকেট আসবে কোত্থেকে। আমি প্যাকেটটা হাতে নিয়ে প্যাকেট এটা খুললাম, খুলে দেখলাম আমার এই স্বপ্নের মধ্যে যা বলছে প্যাকেটের মধ্যে তোর জন্য খাবার আছে, আমিও প্যাকেটের মধ্যে খাবারগুলো পাইলাম। খাবারগুলো পায়া আমি আর ভয়ে খাবার খাচ্ছি না, আমি ঘরের দরজার দিকে তাকাইতেছি। আমার ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো, মানে আমি তো ঘুমাইছি, আমার রুমের দরজা আমি লাগায় তারপরে ঘুমাইছে। এখন ঘুমানোর পরে তার দরজা খুললো কে, মানে দরজা খোলা কেন, মানে সরি, এই দরজা তো লাগানো আছে, তাহলে ভিতরে খাবারটা আসলো কিভাবে, বা খাবারটা কে দিল আমি তো বুঝতে পারতেছি না। সারা রাত আমার আর ঘুম আসে নাই, এবং ঘরটার মধ্যেও না একটা দারুণ ঘ্রাণ আমি পাইতেছি, একটা মিষ্টি ঘ্রাণ পাইতেছি। এরপরে দিনের বেলা আমি তখন ওই প্যাকেটটা নিয়ে বাইর হয়েছি। আমার আম্মা বলে, কি রে মিষ্টি লয়ে কই যাস? আমি বললাম, না মা, মিষ্টি লয়ে কোথাও যাই না, আমি আসতেছি। এটা বলে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, ওদের ওখানে গেছি। যাওয়ার পরে ওই বাচ্চাগুলারে সবাই ডাকলাম, ডাইকা আমিও একটু খাচ্ছি, বাচ্চাগুলারেও খাওয়াইছি, ওরাও খাইতেছে। ওরা বলে খুব মজা, খুব সুস্বাদু, অনেক মজা, অনেক সুস্বাদু, এরকম সুস্বাদু খাবার ওরা কোনো অনুষ্ঠানেও খায় না। আমার বলে তাই, মানে খাবার খাইলাম, খাবার খাইয়ে শেষ করে আমি তখন ঘরে আসছি। এসব মনে মনে চিন্তা করতেছি, কি রে এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, আমার এটা কেমনে দেখাইলো, এটা কি? তখন আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। তখন আমি মারে বলি, মা তোমার কি মনে আছে আমি ময়না দিঘিতে যাইতাম, ওখান থেকে মাছ ধরতাম, পরে আমরা কেউ একজন মাছ ধরে দিত। তো আমার বলে, আলাইবালা এইসব কথা এখন আর বলতোই না, এগুলো বলিস না, এগুলো বলা ভালো না, ময়না দিঘি খুব খারাপ দিকে, ওখানে খারাপ খারাপ ঘটনা ঘটে, তো এসব কথা বলতে হবে না, ময়না দিঘির কথা আর বলিস না। আমি মারা বললাম, যাচ্ছে ঠিক আছে, আমি আর বলবো না। এই কথা বলে আমি তখন কি করলাম, সারাটা দিন এটা নিয়ে চিন্তা করতেছি, এদিকে যাইতেছি, গোসলও করছি, কাজও করছি, সব কিছু করছি, করে আবারও বরাবরের মতো প্রতি রাতের মতো আমি ওই রাতে ঘুমানোর জন্য গেলাম। পরে খাটের উপরে মাথা রেখে চুপটি করে ঘুমায় দিয়েছি, এবং ঘুমিয়ে যাওয়া মুহূর্তে আমি দেখলাম উনি আমার কাছে আবারও আসছে। আমার এসে বলতেছে, আমি যতই তোমারে দেখি আমি ততই মুগ্ধ হই, তুমি এতটা ভালো কেন, এতটা ভালো তুমি কি করে হইলা? তুমি এত বড় একটা সাপ দেখার পরও তুমি মানলা না, সাপের প্রতি তোমার মায়া লাগলো, যেই সাপ তোমাদেরকে কামড় দিয়ে মেরে ফেলে সেই সাপকে তুমি বাঁচায় দিলা। আমি তোমারে কিছু খাবার দিলাম খাওয়ার জন্য, আর সেই খাবারগুলো তুমি এতিম বাচ্চাদেরকে নিয়ে খাইলা। তুমি এত মহৎ কেন, তুমি এত ভালো কেন? এগুলো বলে আবার বলে, তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আমার কাছে যেটা চাইবা আমি তোমারে সেটাই দিব। এগুলো বলতেছে, আমি তখন স্বপ্নের মধ্যে, মানে স্বপ্নের জিনিসগুলো দেখতেছি ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে এটা আসলে আমার জন্য স্বপ্ন ছিল না, কারণ আমি ওনার মানে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেতাম, এবং মানে আমার কাছে মনে হয় যে এটা কোনো স্বপ্ন না, এটা সত্যি, মানে আমার সাথে যেটা ঘটতেছে এটা পুরোপুরি সত্যি, এটা স্বপ্নের কিছুই না। পরে আমি বললাম যে আমার তো আসলে মানে আপনার গিফটের আমার দরকার নেই, আপনি যে এত সুন্দর, আপনাকে আমি স্বপ্নে দেখে আমার খুব ভালো লাগে, আমি আপনার সাথে একটু সরাসরি কথা বলতে চাই, আপনার সাথে আমি একটু সরাসরি দেখা করতে চাই, একটু সরাসরি কথা বলতে চাই। তো আমারে বলে, আমারে দেখলে সহ্য করতে পারবা? আমি বললাম, পারবো না কেন, আপনারা দেখলে আমি সহ্য করতে না পারার কি আছে, আমি যদি আপনারা দেখি আমার অনেক ভালো লাগে, আমি আপনার আমার জীবন দশে একটু দেখতে চাই। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমারে কালকের মধ্যেই দেখবা, কালকের মধ্যে আমাকে দেখবা। এটা বলে উনি তখন চলে যায়, এবং উনি চলে যাওয়া মাত্র আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভাঙলে পরে আমি তখন চিন্তা করি, কি রে এটা আমি কি দেখলাম, মানে দেখলামটা কি? যাই হোক, আমি আবারও চিন্তা ভাবনা করে আমি আবার ঘুমাই গেছি, এবং ঘুম থেকে সকালবেলা আমি উঠছি, এবং সকালবেলা ঘুম থেকে উঠার পরেই আমি ঘুম থেকে উঠছি,
ওইটা মানে বাড়ির মধ্যে মানে বের হইছি উঠানের মধ্যে। এমন সময় ওই দিকে মানে সিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগার বলে অনেক মেয়েগুলার কথা শুনতেছে, অনেক মেয়েরা কথা বলতেছে। তো আমার হলো কি, আমার পায়ের মধ্যে একটা সমস্যা আছে, আমার বাম পায়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, মানে যখনই ধরেন আমার এই আমি ভারী কোনো কাজ করি, আমার বাম পায়ের মানে ওই কোড়ার মধ্যে অনেকটা ব্যথা করে, মানে প্রচণ্ড ব্যথা করে। তা গ্রামের একটা কুসংস্কার ছিল কি, ওই যে বাইদানি যে মহিলারা আছে ওরা ওইসব ব্যথা ভালো করতে পারে, ওরা শিঙ্গা লাগায় এবং শিঙ্গা লাগিয়ে ভিতর থেকে রক্ত বের করে নেয়, মানে ব্যথা ভালো করে দেয়, এরকম একটা জিনিস। তা আমি অনেকের মুখে শুনতেছি যে আমার ওই পায়ের ব্যথাটার জন্য। তা আমি তখন মারে বললাম যে মা কি বাইদানি মহিলা আসছে নাকি? মা বলে ওই পাড়ার দিকে মনে কোনো বেদে মহিলা আসছে, এরকমই তো কথাবার্তা শুনতেছি। অ্যান্ড এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে করে মানে বেদে মানে ওই মেয়েগুলার কণ্ঠ শুনে ওইদিকে যাচ্ছি। গিয়ে দেখতেছে অনেকগুলো, প্রায় 3টা মেয়ে আছে আমাদের এক বাড়ির মধ্যে, ওরা শিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগান বলে অনেক মেয়েগুলোর কথা শুনতেছে, অনেক মেয়েরা কথা বলতেছে। তা আমি হলো কি, আমার পায়ের মধ্যে একটা সমস্যা আছে, আমার বাম পায়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, মানে যখনই ধরেন আমার এই আমি ভারী কোনো কাজ করি, আমার বাম পায়ের মানে ওই কোড়ার মধ্যে অনেকটা ব্যথা করে, মানে প্রচণ্ড ব্যথা করে। তা ও গ্রামের একটা কুসংস্কার ছিল কি, ওই যে বাইদানি যে মহিলারা আছে ওরা ওইসব ব্যথা ভালো করতে পারে, ওরা শিঙ্গা লাগায় এবং শিঙ্গা লাগিয়ে ভিতর থেকে রক্ত বের করে আনে, মানে ব্যথা ভালো করে দেয়, এইরকম একটা জিনিস। তা আমি অনেকের মুখেই শুনতেছি যে আমার ওই পায়ের ব্যথাটার জন্য। তা আমি তখন মারে বললাম যে মা কি বাইদানি মহিলা আসছে নাকি? মা বলে ওই পাড়ার দিকে মনে হয় কোনো বেদে মহিলা আসছে, এরকমই তো কথাবার্তা শুনতেছি। অ্যান্ড এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে করে মানে বেদে মানে ওই মেয়েগুলোর কণ্ঠ শুনে ওই দিকে যাচ্ছি। গিয়ে দেখতেছি অনেকগুলো, প্রায় 3টা মেয়ে আছে আমাদের এক বাড়ির মধ্যে, ওরা শিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগান বলে অনেক মেয়েগুলোর কথা শুনতেছি। তা আমি হইল কি, আমার পায়ের মধ্যে একটা সমস্যা আছে, আমার বাম পায়ের মধ্যে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, মানে যখনই ধরেন আমার এই আমি ভারী কোনো কাজ করি, আমার বাম পায়ের মানে কোড়ার মধ্যে অনেকটা ব্যথা করে, মানে প্রচণ্ড ব্যথা করে। তা গ্রামের একটা কুসংস্কার ছিল কি, ওই যে বাইদানি যে মহিলারা আছে ওরা ওইসব ব্যথা ভালো করতে পারে, ওরা শিঙ্গা লাগায় এবং শিঙ্গা লাগিয়ে ভিতর থেকে রক্ত বের করে এনে, মানে ব্যথা ভালো করে দেয়, এইরকম একটা জিনিস। তো আমি অনেকের মুখেই শুনতেছি যে আমার ওই পায়ের ব্যথাটার জন্য। তা আমি তখন মারে বললাম যে মা কি বাইদানি মহিলা আসছে নাকি? মা বলে ওই পাড়ার দিকে মনে কোনো বেদে মহিলা আসছে, এরকমই তো কথাবার্তা শুনতেছে। অ্যান্ড এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে করে মানে মানে ওই মেয়েগুলার কণ্ঠ শুনে ওই দিকে যাচ্ছি। গিয়ে দেখতেছে অনেকগুলো, প্রায় 3টা মেয়ে আছে আমাদের এক বাড়ির মধ্যে, ওরা শিঙ্গা লাগান, এই লাগান, ওই লাগান বলে অনেক মেয়েগুলোর কথা শুনতেছে। তা আমি তখন কাছে গেলাম, কাছে গিয়ে বললাম দিনের বেলা, কিন্তু একদম দিনে দুপুরে। পরে আমি কাছে গিয়ে বললাম আমার একটা পায়ে ব্যথা করতেছে, এটার মধ্যে কি একটু শিঙ্গা লাগানো যাইবো? বলে হ্যাঁ যাইবো না কেন, আমরা তো শিঙ্গা লাগাইতে আসছি। পরে আমি তখন ওইখানে গেছি, গেলে একটা মেয়ে, বেদে পল্লীর মেয়েরা যত সুন্দর হয়, আমি মেয়েটা না দেখলে বিশ্বাস করতাম না, অনেক সুন্দর চেহারার একটা মেয়ে। আমি তখন পাটা দিলাম, তখন পাটা মেসেজ করলো এবং পাটা মেসেজ করে ও কি জানে একটা জিনিস আমার পায়ের মধ্যে লাগাই দিল, মুহূর্তের মধ্যে আমার পাটা একদম বরফের মতো হয়ে গেছে। পরে আমি বললাম যে আজ এই বাড়ির মধ্যে তারা আছে, ওই বাড়ির সামনে, ওই বাড়িতে আমার মানুষ টানুষ খুব একটা থাকে না, আশেপাশে মানুষ থাকে। তা আমি বললাম যে আমি তো টাকা আনি নাই। কত টাকা? বলে আমরা এই বাড়িতে বসছি, আপনি টাকা নিয়ে আসেন। তা আমার টাকার কথা বলে আমি তখন বাড়ির দিকে গেছি, টাকা নিয়ে আসবো। তো বাড়ির দিকে আইসা টাকাটা নিছি। টাকাটা নেওয়ার পর মা আমারে বলে কই রে বেদে মহিলারা কই? আমি বললাম ওই দিকে আছে মা। মা বলে তাহলে বাড়ির দিকে নিয়ে আসিস তো। আমি বললাম কেন, তোমার লাগবো? মা বলে না, তোর না পায়ের ব্যথা আছে? আমি বলে হ্যাঁ, ব্যথার জন্য ওষুধ নিছি, ওষুধ দিছি, এখন ভালো লাগতেছে, আমি টাকা দিয়ে আসি। মা বলে আচ্ছা ঠিক আছে, যা তাহলে টাকা দিয়ে যদি পা ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবার মায়ের কথা মতো আমি তখন এই টাকা নিয়ে ওইদিকে গেলাম এবং যাওয়ার পরে ওদের 3জনের আর কাউরি দেখতে পাচ্ছি না। অন্যদের জিজ্ঞেস করলাম, বেদে মহিলারা ছিল, সবাই বলে চলে গেছে, সবাই বলে এই দিক দিয়ে গেছে। আরে ভাই, আমি বাড়ি থেকে আসলাম, টাকা নিলাম, টাকা নিয়ে আসতে তোরা সেকেন্ডের মধ্যে কোথায় চলে গেল? আমি সবাইরে জিজ্ঞেস করি যে এদিক দিয়ে একটা বেদে মহিলা আসছিল, একটা বেদে মহিলারে দেখছেন? এমনি এমনি যারে তারে সবাইরে জিজ্ঞেস করি, সবাই বলে যে না, আমরা তো দেখি না, এখানে তো কোনো বেদে মহিলারে দেখি নাই, কোনো বেদে মহিলা তো এই জায়গায় আসে নাই। তা তুমি বেদে মহিলা কই পাইছো? কি রে ভাই, তাহলে কই গেল? আমি পুরোটা গ্রাম তন্ন করে খুঁজলাম, আমি বেদে মহিলা রেগুলার পাইলাম না। এবং যারাও আমাদের গ্রাম থেকে বের হয়ে অনেক দূরে দিয়ে মানে আপনার বিল দিয়ে হাইটে যাইতে হয়, মানে দানি জমি দিয়ে, ওইখানে কেউ গেলে দেখা যায় একটা মানুষের এই জায়গাটা পারিতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, মানে আরেকটা গ্রামে যাইতে, এরকম একটা ফাঁকা জায়গা আছে। তো ওই জায়গার মধ্যে কি অনেকে কাজ করে মাঠের মধ্যে, ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই পাড়া দেখি কোনো বেদে মহিলারা গেছে? বলে না, আমরা তো দেখি নাই। কি রে ভাই, কই চলে গেল? আমি আর দেখলাম না। আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে মারে বললাম যে মা এই ঘটনা, আমার আব্বা বলে বেদে মহিলারা হচ্ছে শয়তান, কোন দিক দিয়ে বেরোতে গেছে, তাই ঠিক আছে তুই বাদ দে, তুই গোসল কর। পরে আমি গোসল করছে, আয়সা মা ভাত দিল, ভাত খাইলাম। কিন্তু ভাইয়া পাটা কিন্তু আমার সবসময় ব্যথা করতো, শিন করে একটা ব্যথা, আমি সবসময় এটা আমি ব্যথাটা পাইতাম, বাট ওই জিনিসটা আমার পায়ে লাগিয়ে দেওয়ার পর থেকে আমার পায়ের ব্যথাটা করতেছে না, ভালো লাগতেছে। পরে রাতের বেলা আবারও ঘুমিয়ে গেছি এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমি আবারও তারে স্বপ্নে দেখি, একইভাবে আমার কাছে এসে হাসতেছে এবং আমারে বলে আজকে যে আমাকে সরাসরি দেখছো, তোমার কেমন লাগছে? আমি বললাম আমি তোমার সরাসরি দেখছি। কই দেখছো? বলে কে, বেদে মহিলা তোমার পা ভালো করে দেয় নাই? আমি বললাম হ্যাঁ দিয়েছে। এটা কে? বলে এটা আমি। বললাম তুমি? বলে হ্যাঁ আমি। আর আমার বান্ধবীরা, দেখছো না আমাকে? আমি বলি তুমি আমার পা ভালো করে দিচ্ছ? মানে আমি তুমি এটা তুমি ছিলা? বলে হ্যাঁ এটা আমি। আমি বললাম আমার তোমার অনেক ভালো লাগে, আমি তোমার সরাসরি দেখতে চাই, আমার তোমার সরাসরি একটু দেখতে ইচ্ছা করে, সরাসরি কথা বলতে চাই। বলে চিৎকার দিবে না তো? আমি বলি
বলি না, ভয় পাবা না তো? আমি বলি না। বলে তাহলে ওঠো। এই উঠো বলছে, আমার ঘুমটা ভাঙছে। ভাঙার পরে আমি চোখটা মনে এমনি শোয়াতে করে চোখ মিলে দেখি আমার খাটের পাশে বসে আছে পরীর মতো এক মেয়ে। আমি দেখেই দিছি চিৎকার, এমন জোরে চিৎকার দিছি, চিৎকারের সাথে সাথে ওয়ার নাই। এবার মা এসে দরজা ধাক্কা দিছে, এই কিরে কিরে, দরজা খোল, দরজা খোল, কি হয়েছে, রাত্রেবেলা এত জোরে চিৎকার দিছিস? দরজা খুলছে, মা তখন ঘরের মধ্যে এসে আমার বলে, কিরে কি হয়েছে, এত জোরে চিৎকার দিছিস কেন? আমি বলি, মা কি যে হয়েছে আমি তো নিজেও জানি না, আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। মা আমারে বলে, তোরে আবারও তাবিজ আইন না দিব। এই কথাটা যখন আমারে বলে আমার বুকের ভিতর তখন ভয় ঢুকে যায়, কিরে তাবিজ আইন না দিব মানে? আরে তাবিজ আইন না দিলে তো আমি আর ওটা দেখবো না। এবার এই কথা বলে মা বলে, মা তুমি ঘরে যাও তো, তুমি ঘুমাও, তুমি কথা কইও না। এই বলে আমি তখন কি করলাম, ঘুমাইতে আসছি। আমার চোখে আর ঘুম আসতেছে না, মানে ঘুমানোর চেষ্টা করছি, এখন ঘুমটার ইচ্ছা করে আনা যায় না। যদি ঘুম চোখে না আসে, কোনোভাবে দু চোখের পাতে এক করতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। কখনো এই পাশ কখনো ওই পাশ, এরকম দুই পাশ করতে করতে একটা পর্যায়ে আমার আর ঘুমিয়ে আসে নাই। সকালবেলা উঠে নামাজ কালাম পড়লাম, পরে সারাটা দিন ঘোরাফেরা করলাম, বাড়ির কাজ গতরলাম, এবং এর পরের দিন মানে ওই দিন রাতে আমি আবারও ঘুমানোর জন্য আসছি এবং ঘুমাইতে আসছি। আলহামদুলিল্লাহ সেই রাতে আমি তারা আবারও স্বপ্নে দেখি। সেদিন সে আমার উপর একটু রাগান্বিত একটা রাগান্বিত ভাব আমার বলে, না আমি বলছি তোমাকে চিৎকার না দেওয়ার জন্য, তুমি না বলছো ভয় পাবো না, তাহলে চিৎকার দিলে কেন? আমি বললাম, দেখো আমি না বুঝতে পারি না, আমার কিভাবে জানি ভয় লেগে গেছে, এই জন্য আমি চিৎকার করছি। বলে, না তুমি তোমার ওয়াদা রাখো নাই, তুমি তোমার ওয়াদার বরখালাপ করছো। আমাদের সাথে থাকলে ওয়াদার বরখালাপ করা যাবে না, ওয়াদার মতো রাখতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, ওয়াদার বরখালাপ করা যাবে না। আমি বলি, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তাই তুমি আজকে তোমার আবার একটু দেখি, তুমি আজকে আবার একটু আমার কাছে আসো। বলে, না আমি আর তোমার ঘরে আসবো না, তুমি আমার ঘরে ঢুকছো, তুমি আমার বের করে দিছো, তুমি চিৎকার দিছো, তোমার মা আসছে, আমার বিপদ হইতে পারে। তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুমি আগে সাহস সঞ্চয় করো। আমি বললাম, কিরকম সাহস? বলে, তুমি আমাকে দেখতে চাইলে আমাকে আজকে দেখবা, এখন দেখবা? আমি বললাম, হ্যাঁ এখনই দেখবো। বলে, যদি দেখো তাহলে ঘুম থেকে ওইটা মানে ময়নাদিঘির পাড়ে আসো। আমি বললাম, ময়নাদিঘির পাড়ে এখন? বলে, হ্যাঁ এখন। যদি তুমি ময়নাদিঘির পাড়ে আসতে পারো, ময়নাদিঘির পাড়ে আসার মতো সাহস যদি তোমার থাকে, তাহলে আমি তোমার সাথে দেখা দিব। এই কথাটা বলি উনি তখন চলে যান, এবং উনি চলে যাওয়া মাত্র আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভাঙলে পরে আমি তখন চিন্তা করি, কি রে এটা আমি কি দেখলাম, মানে দেখলামটা কি? বলে চলে গেল। আর সে চলে যাওয়া মাত্র আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার পরে আমি ঘামাইতেছি, এটা কি? ও আমারে বলে, ময়নাদিঘির পাড়ে গেল আমার লোকে দেখা করব, আমি তারে দেখব। মানে আমার ভিতরে তখন মনে হয়েছে, মরলে মরি আর বাঁচলে বাঁচি, জীবনে আসেই কি আর পাবই কি, আমি ময়নাদিঘির পাড়ে তারা দেখতে যাবো। আমি যে তারা এতই ভালোবাসি, এতদিন তার সাথে আমার সম্পর্ক, ওই তো চাইলে আমার অনেক ক্ষতি করতে পারতো, আমার তো কোনো ক্ষতি করে না, বরঞ্চ আমাকে একটার পর একটা উপকারী করে গেছে। আমি তারে দেখার জন্য যাব, মানে ভিতরে একটা মানে জাগছে যে যাই হোক আমি তারে দেখব। আস্তে শোয়ার থেকে উঠলাম, আমার ঘরের মধ্যে আমার মা আছে, মা তো আবার খুব জানতে পারলে ঝামেলা করবে, বাবা জানলে ঝামেলা করবে, এজন্য আস্তে আস্তে চুরি করে চুপি সারি ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের হয়ে আস্তে 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 করে হাঁটতে শুরু করলাম ময়নাদিঘির পাড়ে। এবং ময়নাদিঘির পাড়ে থেকে মানে ময়নাদিঘিতে যাওয়ার আগেই আমি দেখলাম যে দিঘির পাড়ে কেউ একজন বসে আছে, এবং মানে বসে আছে যে কীরকম, একটা হীরার টুকরা পড়ে থাকলে যেরকম চারদিকটা আলোকিত হয়ে যায় না, এরকম চারদিকটা আলোকিত হয়ে আছে, মনে হয় যেন একটা হীরার টুকরা বসে আছে। আমিও তখন সাহস নিলাম যে যাই হোক, মানে বুকে সাহস নিয়ে কাঁপতে কাঁপতে করে আস্তে আস্তে করে ওইখানে গেলাম। যাওয়ার পরে ও আমার দিকে তাকাইছে একদম নর্মাল একটা মানুষের মতো, আমারে বলে, আসো এদিকে আসো। আমি গেছি, যাওয়ার পর আমার হাত পা এখনও মনে হয় কাঁপতেছে। তা আমার বলে, বসো। আমি তখন বসছি, পরে আমি বললাম, আপনার নাম কি? বলে, আমার নাম মায়া। আমি বললাম, মায়া, তা আমি আপনারে, আমার বয়স যখন অনেক কম, আমি যখন এই দিঘিতে মাছ ধরি তখন আপনি আমারে মাছ ধরে দিছিলেন, আপনি তো উনি, তাই না? বলে, হ্যাঁ। তা আমি বললাম যে আমি এত বড় হয়ে গেলাম, আপনি বড় হইলেন না। উনি আমারে বলে, তোমরা বাঁচো কয়দিন? 100 বছর, 150 বছর, আর আমরা হাজার হাজার বছর বাঁচি, আমার সাথে তোমার পার্থক্য হবে না। তুমি আমাকে আগে যেমন দেখছো তেমনই দেখতে পাবা, কারণ আমার বয়স ওই জায়গার মধ্যেই আছে। আমি বললাম, আপনারা এত সুন্দর, মানে আপনার দিকে তাকাইলে আমি না অবাক হয়ে যাই, এত সুন্দর কিভাবে? আমাদের গ্রামগঞ্জে এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। পরে আমারে বলে, তুমি কালকে রাতে চিৎকার দিছিলা কেন? আমি বলে, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে আপনারে দেখে বলে আমারে আপনি করে বলতেছো কেন, তুমি করে বলো। আমি বললাম, আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে তোমারে দেখে আমার ভিতরে মানে ভয়টা মানে কঠিনভাবে কাজ করছিল। পরে আমারে বলে, ভয় কি এখন কাটছে? আমি বললাম, হ্যাঁ আমার ভয় এখন কিছুটা কাটছে, আগের মতো আমি আর ভয়ের মধ্যে নাই। পরে আমারে বলে, তা কি চাও আমার কাছে বলো? তোমার কাছে আমার কোনো চাওয়া নাই, আমার একটাই চাওয়া ছিল তোমারে দেখা, আর এইটা যে আমি তোমারে দেখতে পাইছি এইতেই আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া, আমার আর কোনো চাওয়া নাই। পরে আমারে বলে, মনির, তোমরা মানুষজাতি অনেক স্বার্থপর, তোমরা মানুষজাতি অনেক বেঈমান, এবং তোমরা মানুষজাতিরা তন্ত্র মন্ত্র করে আমাদের অনেক জিন পরীকে মানে জিন জাতিকে তোমরা বসে নিয়ে আসো, এবং তাদেরকে দিয়ে দুনিয়াতে অনেক খারাপ কাজ করাও। এই জন্য মানুষ জাতির সাথে কথা বলতে আমার খুব ভয় লাগে, এবং তাদের সাথে আমি কথা বলতে চাই না। এবং তোমাদের এলাকার একজন কবিরাজ আছে, তুমি জানো, যার নাম হচ্ছে নাজির কবিরাজ। আমি বললাম, নাজির কবিরাজ নাম শুনেছি, কিন্তু কখনো দেখি নাই।
বলে, দেখো নাই কখনো, আল্লাহ নাও দেখাক। এই নাজির কবিরাজটা অনেক খারাপ একজন কবিরাজ। এই নাজির কবিরাজ অনেক ভয়ঙ্কর একজন কবিরাজ। আমি তখন ওরে পরে বললাম, হ্যাঁ ওই গ্রামে একজন লোক আছে নাজির কবিরাজ, বলে সবাই উনারে চিনে, কিন্তু আমি কোনোদিন উনার কাছে যাই নাই, যার জন্য আমি চিনি না। পরে আমি একদম ফজরের আগ পর্যন্ত ওর সাথে কথাবার্তা বলে এখানে বইসা, ফজরের সময় হইছে, পরেও আমারে বলে আমি এখন চলে যাই, আমার আর থাকার নিয়ম নাই, যেটুকুন নিয়ম ছিল এটুকুন ছিলাম, এখন আমি চলে যাব। আমি বললাম, এখনই চলে যাবেন? বলে হ্যাঁ। এই কথা বলার পরে একটু পরে আমার কাছে একটা পাখি, আপনার যেরকম কবুতরের মতো করে উড়াল দিয়ে ও চলে গেছে, আমার সামনে উড়াল দিয়ে উপরের দিকে ঘুরে গেছে। আমি তখন ওইখান থেকে উঠলাম, উঠে আমি আস্তে আস্তে বাড়িতে আসি, এবং বাড়িতে আসার পরে আমার মা আমারে বলে, কিরে রাতে ঘুমাস নাই? আমার চোখ লাল হয়ে আছে। আমি বলছি, না মা ঘুমাইছি মা ঘুমাইছি। এই কথা বলে আমি সারাদিন কাজ টাজ করতেছি, আর বারবার ওইখানে যাইতেছি যেখানে বসে আমি তার সাথে রাতের বেলায় কথা বলেছিলাম, ওই জায়গাটার মধ্যে যাইতেছি। কিরে এইখানেই বসেই তো কথা বলছি, এই তো সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, তার সাথে আমার এত স্মৃতি, এখানে এত কিছু। এইগুলা করে আমি তখন সারাটা দিন কেটে গেল, কাজ কাম করলাম, ঘুমায় গেছি। রাতের বেলায় একইভাবে আমাকে আবারও ডাকলো, ও মনির আসোক আমরা গল্প করি। ডাকার পরে ওই রাতও আমি আবারও তার কাছে গেছি, মানে তার কাছে আবারও গেছি, গিয়ে তার পাশে আবারও বসছি। এই রকম করে প্রায় 5-6 রাতের মতো আমি তার কাছে যাইতাম আসতাম। মোটামুটি তার সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক হয়ে যায়, এবং এত গভীর সম্পর্ক হয় যে আমি একদিন তারে না দেখলে বাঁচি না। আর আমি তো যেমন ও আমারে না দেখলে বাঁচে না, মানে ও আমারে অনেকটা পছন্দ করে, আমি ওরে যেমন পছন্দ করি সে আমাকে ঠিক ততটাই পছন্দ করে। এইরকম করতে করতে অনেক দিন পরে আমি ওরে বললাম, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করব। আমারে বলে, করো। আমি বললাম, আমরা মানুষ জাতি, আমরা তো পৃথিবীতে থাকি, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমরা কত কি করি, আমাদের মাঝে কত কিছু হয়, বাট তোমাদের কি এরকম কোনো পৃথিবী নাই যেখানে তোমরা থাকো? ও বলে, হ্যাঁ আমাদের পৃথিবী আছে, আমার পৃথিবী আর তোমাদের পৃথিবী একই। আমি বললাম, তো তোমরা তোমাদের পৃথিবীতে কি করো, মানে তোমাদের পৃথিবীতে তোমাদের কি ভাই বোন আছে? বলে, হ্যাঁ আমার অনেকগুলা ভাই আছে, অনেকগুলা বোন আছে, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে। তা আমি বললাম যে তুমি যে এসে আমার সাথে এখানে গল্প করো, ওরা কি দেখে না? বলে, হ্যাঁ ওরা দেখে। তা আমি বললাম, ওরা কিছু বলে না? বলে না, ওরা কিছু বলে না, ওরা কিছু মনে করে না। আমি বললাম, ও আচ্ছা, তা তোমার শহরে আমাকে একদিন নিয়ে যাবা? ও আমারে বলে, আমার শহরে যাইবা? আমি বললে, আমার তো খুব ইচ্ছে করে। বলে, ওইখানে তো তোমাদের মতো মানুষদেরকে নিয়ে যাওয়া যায় না, আর যদিও বা নেই যাই তাহলে আমাদের অনেক সমস্যা হয়, কারণ মানুষ অনেকে আছে ওইখানে গেলে আর ফিরে আসতে চায় না, আর ফিরে আসতে চায় না এটা এক কথা, আর দ্বিতীয়ত যদিও আসে ওইখানে গেলে এমন কিছু জিনিস শিখে যায় যেগুলো শিখার পরে মানুষ পৃথিবীতে এসে আমাদের ক্ষতি করে। এজন্য আমাদের উপর থেকে নিষেধ আছে, মানে আমাদের যিনি সর্দার আছে তার এখান থেকে নিষেধ আছে যে পৃথিবীর কোনো মানুষকেই চাইলেই আমরা ওইখানে নিতে পারি না। আমি ওরে বললাম, মায়া তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আছো, আমার সাথে তোমার অনেক মধুর সম্পর্ক, প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের চেয়েও আরও মধুর সম্পর্ক তোমার সাথে আমার কি মনে হয়, মানে তোমার কি মনে হয় যে আমি কখনো তোমার ক্ষতি করব? কোনোদিন তোমার ক্ষতি করতে পারবো, এটা কি তোমার মনে হয়? আমাকে বলে, না মনির, আমার এটা কখনোই মনে হয় না। আমি জানি তুমি অনেক ভালো, নম্র ভদ্র, বা সর্বদিক থেকে তুমি যথেষ্ট পরিমাণে ভালো, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে তুমি কেন যেতে চাও? আমার মনের ভিতরে না ছোটবেলা থেকে একটা স্বপ্ন, আমি পরীদের রাজ্য দেখব, পরীদের শহর দেখব, পরীরা কোন শহরে থাকে, ওরা কোন রাজ্যে থাকে, আমার না এগুলো দেখার অনেক ইচ্ছা। অ্যান্ড এই জিনিসগুলো দেখার জন্য আমি তোমারে বললাম। ও আমারে বলে, আচ্ছা ঠিক আছে, আমি যদি অনুমতি আনতে পারি তাহলেই তোমাকে নিয়ে যাব, তবে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অনুমতি আনো। এই ঘটনার পরে প্রায় আরও মাসখানিকের মতো কেটে গেল, এবং ওই মাসখানিক প্রতি রাতেই আমি ঘুম থেকে উঠতাম, ওর কাছে যাইতাম, ওই ময়না দিঘিতে আমি বসে বসে কথা বলতাম ওর সাথে। এইরকমও হইতো যে আমার বাপ মায় মানে হঠাৎ করে জানালা খুলে দেখতো আমি কই, আমি দেখতাম যে আমি শুয়ে আছি। মা আমারে ওই দিন বলতেছে, আমি একদিন ওর সাথে রাতের বেলায় দেখা করে আসি, এবং আসার পরে সকালের পরে ঘুম ভাঙার পরে মা আমারে বলে, কি রে রাতে ঘুমাস নাই? আমার চোখ লাল হয়ে আছে। আমি বলছি, না মা ঘুমাইছি। এই কথা বলে আমি সারাদিন কাজ টাজ করতেছি, আর বারবার ওইখানে যাইতেছি যেখানে বসে আমি তার সাথে রাতের বেলায় কথা বলেছিলাম, ওই জায়গাটার মধ্যে যাইতেছি। কি রে এইখানেই বসেই তো কথা বলছি, এই তো সেই জায়গা, যেই জায়গার মধ্যে আমি তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, তার সাথে আমার এত স্মৃতি, এখানে এত কিছু। এইগুলা করে আমি তখন সারাটা দিন কেটে গেল, কাজকাম করলাম, ঘুমায় গেছি। রাতের বেলায় একইভাবে আমাকে আবারও ডাকলো, ও মনির আসোক আমরা গল্প করি। ডাকার পরে ওই রাতও আমি আবারও
তার কাছে গেছি, মানে তার কাছে আবারও গেছি, গিয়ে তার পাশে আবারও বসছি। এই রকম করে প্রায় 5-6 রাতের মতো আমি তার কাছে যাইতাম আসতাম, যাইতাম আসতাম। মোটামুটি তার সাথে আমার খুব গভীর একটা সম্পর্ক হয়ে যায়, এবং এত গভীর সম্পর্ক হয় যে আমি একদিন তারে না দেখলে বাঁচি না। আর আমি তো যেমন ও আমারে না দেখলে বাঁচে না, মানে ও আমারে অনেকটা পছন্দ করে, আমি ওরে যেমন পছন্দ করি সে আমাকে ঠিক ততটাই পছন্দ করে। এরকম করতে করতে অনেক দিন পরে আমি ওরে বললাম, আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করব। আমারে বলে, করো। আমি বললাম, আমরা মানুষ জাতি, আমরা তো পৃথিবীতে থাকি, আমাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আমরা কত কি করি, আমাদের মাঝে কত কিছু হয়। বাট তোমাদের কি এরকম কোনো পৃথিবী নাই যেখানে তোমরা থাকো? ও বলে, হ্যাঁ আমাদের পৃথিবী আছে, আমার পৃথিবীর তোমাদের পৃথিবী একই। আমি বললাম, তো তোমরা তোমাদের পৃথিবীতে কি করো, মানে তোমাদের পৃথিবীতে তোমাদের কি ভাই বোন আছে? বলে, হ্যাঁ আমার অনেকগুলা ভাই আছে, অনেকগুলা বোন আছে, আমার মা আছে, বাবা আছে, সবাই আছে। তা আমি বললাম যে তুমি যে এসে আমার সাথে এখানে গল্প করো, ওরা কি দেখে না? বলে, হ্যাঁ ওরা দেখে। তা আমি বললাম, ওরা কিছু বলে না? বলে না, ওরা কিছু বলে না, ওরা কিছু মনে করে না। আমি বললাম, ও আচ্ছা, তা তোমার শহরে আমাকে একদিন নিয়ে যাবা? ও আমারে বলে, আমার শহরে যাইবা? আমি বলে, আমার তো খুব ইচ্ছে করে। বললো, ওইখানে তো তোমাদের মতো মানুষদেরকে নিয়ে যাওয়া যায় না, আর যদিও বা নেই যাই তাহলে আমাদের অনেক সমস্যা হয়, কারণ মানুষ অনেকে আছে ওইখানে গেলে আর ফিরে আসতে চায় না। আর ফিরে আসতে চায় না, এটা এক কথা। আর দ্বিতীয়ত যদিও আসে, ওইখানে গিলে এমন কিছু জিনিস শিখে যায় যেগুলো শিখার পরে মানুষ পৃথিবীতে এসে আমাদের ক্ষতি করে। এজন্য আমাদের উপর থেকে নিষেধ আছে, মানে আমাদের যিনি সর্দার আছে তার এখান থেকে নিষেধ আছে যে পৃথিবীর কোনো মানুষকেই চাইলেই আমরা ওইখানে নিতে পারি না। আমি ওরে বললাম, মায়া তুমি তো অনেক দিন ধরে আমার সাথে আছো, আমার সাথে তোমার অনেক মধুর সম্পর্ক, প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের চেয়েও আরও মধুর সম্পর্ক তোমার সাথে আমার কি মনে হয়, মানে তোমার কি মনে হয় যে আমি কখনো তোমার ক্ষতি করব, কোনোদিন তোমার ক্ষতি করতে পারবো, এটা কি তোমার মনে হয়? আমাকে বলে, না মনির, আমার এটা কখনোই মনে হয় না। আমি জানি তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, নম্রভদ্র, বা সর্বদিক থেকে তুমি যথেষ্ট পরিমাণে ভালো, এটা আমি জানি। কিন্তু কথা হচ্ছে তুমি কেন, মানে কেন যেতে চাও? আমি বললাম, আমার মনের ভিতরে না ছোটবেলায় থেকে একটা স্বপ্ন, আমি পরীদের রাজ্য দেখব, পরীদের শহর দেখব, পরীরা কোন শহরে থাকে, ওরা কোন রাজ্যে থাকে, আমার না এগুলো দেখার অনেক ইচ্ছা। অ্যান্ড এই জিনিসগুলো দেখার জন্যই আমি তোমারে বললাম। ও আমারে বলা, আচ্ছা ঠিক আছে, তুমি আমি যদি অনুমতি আনতে পারি তাহলে তোমাকে নিয়ে যাব, তবে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে যাবা? আমি বললাম, হ্যাঁ আজকে যাব। বলে, তাইলে চলো। এইটা বলার পরে ও তখন আমারে বলে, দুইভাবে যাওয়া যায়। আমি বললাম, কিভাবে? বলে, তোমারে নিয়ে আমি এদিক দিয়ে যাই, এই দিঘিটার ভিতরে ঢুকলেও আমাদের শহরে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। আমি বললাম, তাহলে দিঘি দিয়ে কেমনে যাবো? আমারে বলে, চোখটা বন্ধ করে আমারে ধরো এবং লাভ দো দিঘির মধ্যে। তো দিঘিতে তখন প্রচুর পানি ছিল, পানিটা একদম টইটম্বুর। আমি ওর সাথে ওর হাতটা ধরে ওর সাথে দিঘিতে শুধু লাভ দিয়েছি, এইটুকু আমার মনে আছে। দিঘিতে লাভ দিয়েছে, আমার গায়ে কোনো পানি লাগে নাই, তবে পানির একটা শব্দ আমি পাইছি, ঝুমুর করে পানির মধ্যে কিছু একটা পড়লে যে শব্দ। কই গেছিলে? আমি বললাম, কই গেছিলাম এটা আমি জানি না। পরে আমি দেখলাম আমার মায়ের হাতের মধ্যে ওই জিনিসটা যেটা আমি ওইখান থেকে আনছিলাম। এবার আমি বললাম, এটা হাতে নিছোকে, এটা এদিকে যাও। এবার আমি তখন হাত থেকে টান দিয়ে আনছি। আয়না আমি বললাম, মা আমার শরীরটা খারাপ লাগতেছে, আমার তো কয়টা ভাত দাও, আমি খাইয়া আবারও ঘুমায় যাই। মা তখন আমার কয়টা ভাত দেয়, আমি তখন খাইয়া আবারও ঘুমায় যাই। এবং ঘুমিয়ে যাওয়ার পরে মা তখন করে কি, কই জানি যাবে না, বোরকা টোরকা গায়ে দিয়েছে, মনে কোথায় যাবে, রাত্র 9টা বাজে। আমার তখন ঘুম ভাঙে, এবং ঘুমটা ভাঙার পরে আমি দেখি যে আমার বাপ মা সবাই ঘরে। আমার মা তখন একটা তাবিজ আনছে আমারে পড়ার লেগা। আমি বলি, মা আমি তাবিজ পড়বো না। বলে, না তাবিজ পড়া লাগবে, তাবিজটা পড়ো। আমি বলি, কি জন্য তাবিজ পড়বো? আমি তাবিজ পড়বো না। মা তখন একদম মানে মানে তাড়াহুড়া করে আমার তখন তাবিজটা পড়াই দিছে, আমার তাবিজটা পড়াই দিছে। তাবিজটা পড়াই দেওয়ার পরে আমি যখন তাবিজটা পড়তে যাই না, তাও মায়ের সামনে একটু পড়ছি, এবং পরে আমি রাত্রেবেলা তাবিজটা আবার খুলে ফেলি। আমি রাত্রেবেলা মানে বের হওয়ার জন্য প্ল্যানিং করতেছি, আমার আব্বা আম্মা আমাকে বের হইতে দেয় না। আমার বলে, তুই কই যাবি? আমি বললাম, আমি একটু আসি, আমি একটু দিঘির পাড়ে যাব। দিঘির পাড়ে কেন যাবি? আমাকে আর দিঘির পাড়ে যাইতে দিল না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, আমি আর রাতের বেলা ঘর থেকে বের হতে পারি না, আর দিনের বেলাও তারা আমারে পাহারা দিয়ে রাখে। আগে যেরকম পাহারা দিত একইভাবে সেইভাবে আমাকে পাহারা দিয়ে রাখে। এবং এমন করতে করতে আমার তখন বুকের মধ্যে মায়ের জন্য ভীষণ রকমের কষ্ট হচ্ছে, মানে এত পরিমাণের কষ্ট হচ্ছে বলতে পারবো না। মানে আমার মানে কোনো স্মৃতি মানে মায়ার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু আমি মায়াকে দেখতে পাচ্ছি না। এভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার মনে হইল, কিরে মায়ের এই দেশ থেকে যে আমি একটা জিনিস নিয়ে আসছিলাম, ওই জিনিসটা কই? এটা তো আমি আমার মায়ের হাতে দেখছিলাম, মানে ওইটার কথা কিন্তু আমার আর মনে নাই, ওই যে জিনিসটা আমি নিয়ে আসছি। আমি মারে বললাম, মা এরকম এরকম একটা জিনিস আমি হাতে নিছিলাম, আমি আনছিলাম হাতে করে, এটা তোমার হাতে দেখলাম, এটা এখন কই? মা বলে, এটা আছে। কই আছে? আমারে দাও। আচ্ছা দিমুনি, তুই দিবানি, মানে দিয়া দাও, আমার জিনিস আমারে দিয়া দাও। মা বলে, দিব, তুই এত তাড়াহুড়া করতেছিস কিলা, তোর জিনিস তোর হাতেই দিব, তোর জিনিস কি আমি খেয়ে ফেলবো? আমি বললাম, না তুমি আমার জিনিস খাবা না, এটা ঠিক আছে, কিন্তু আমার জিনিসটা তুমি
তোমার কাছে রাখার দরকার কি, আমার জিনিসটা আমার কাছে দিয়ে দাও। মা বলে দিব, এত পাগল হইস না, এত পাগল হইস না, দিব, এই দিব দিব বলে কিন্তু আমার হাতে জিনিসটা দেয় না এবং আমার রাতের বেলা বেরো হইতে দেয় না। এইভাবে প্রায় আপনার মাস খানিকের মতো কেটে গেল, 1টা মাসের মতো কেটে গেল। আমি আর এই জিনিসগুলা নিতে পারতেছি না, আমি আর এই কষ্টগুলা নিতে পারতেছি না। 1 মাস পরে আমার বুকের মধ্যে এরকম কষ্ট হচ্ছে আমি বলে বুঝাইতে পারবো না। একদিন রাতের বেলায় আমি উঠছি, ওই দিন আবার মানে ওই দিনে আমাদের বাড়িতে একটা মহিলা বেড়াইতে আসছে, বোরকা পরা একটা মহিলা। ওই মহিলারে কিন্তু আমি চিনি না, মানে বোরকা পরিতে একটা মহিলা আসছে আমাদের বাড়িতে এবং আসার পরে ওই মহিলা আমাদের বাড়িতে আসছে, কেন আসছে কী কারণে আমি জানি না। এবং আমি কি করলাম, ওই দিঘির পাড়ের মধ্যে আমি মানে গেলাম ওই রাত্রেবেলা। ওই দিন তো আমার আব্বা আম্মা আমারে পাহারা দেয় নাই, সবসময় আমারে পাহারা দিত, বাট ওই রাতের বেলা আমারে পাহারা দেয় না এবং পাহারা না দেওয়ার কারণে আমি ওই দিঘির পাড়ে যাইতে পারছি রাতের বেলা। চুপি ইশারে দিঘির পাড়ে গেলাম এবং ওই মানে আপনার ময়নার দিঘির পাড়ে যাওয়ার পরে আমি কাউরেই দেখতে পাচ্ছি না, আমি কাউরেই দেখতে পাচ্ছি না, ওরেও দেখতেছি না, কাউরেই দেখতেছি না। এখানে অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করলাম, কেউ নাই, ও আসেই না। আমি আবারও চলে আসছি, আয়সা ঘুমায় গেছি। এভাবে 3 দিন 4 দিন 5 দিন কেটে গেছে এবং 5 দিন পরে আমি মাঝে মাঝে যাইতাম, মাঝে মাঝে এমন করতে করতে ওই যে আমাদের বাড়িতে একটা মহিলা বেড়াইতে আসছে, ওই মহিলা কিন্তু আমাদের বাড়িতেই রয়ে গেছে, মহিলাটা কিন্তু আর যায় না। এভাবে 4-5 দিন পরে একদিন হঠাৎ করে ওর সাথে আমার আবারও দেখা আমি ওরে দেখতেছি, ও অনেক দূরে একটা জায়গার মধ্যে থেকে মানে বাতাসের মধ্যে বসে আছে। আমারে বলে যে মনির তুমি চলে যাও এখান থেকে, আমার কথা কাউরে বইল না, মনির এখান থেকে তুমি চলে যাও, আমার কথা কাউরে বইল না। আমি বলি তুমি একটু আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছে, একটু কাছে আসো। আমারে বলে না, আমি কাছে আসতে পারবো না, আমি কাছে আসতে পারবো না, তুমি চলে যাও। শুধু এটাই বলল, এ কথা বললো আবার চলে গেছে। ভাই আমি তখন পাগল হয়ে গেছি, মানে পাগল হয়ে গেছি। আমার মানে আর আমি আমার ভিতরে নেই। কি রে, ও আমার সাথে কথা বলে না, আমার সাথে দেখা হয় কিন্তু কথা বলে না, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, আমার কাছ থেকে নিজেকে লুকায় রাখে। মানে কেন আমার সাথে এরকম করে, আমার সাথে এরকমটা কেন করবে? মানে বুকের মধ্যে কষ্টের পরিমাণ বাড়তেছে। এভাবে প্রায় আরও 4 থেকে 5 মাসের মতো কেটে গেল এবং 4-5 মাস পরে একদিন হলো কি, রাতের বেলায় আমি ওই দিন খুব কষ্ট পেলাম যে ওর সাথে আমি দেখা করবই করব। এই 4-5 দিন পর রাতের বেলা একদিন আমি গেছি এবং যাওয়ার পরে ওই দিনও আমার কাছে আসছে, প্রায় এখানে 8-9 মাস কেটে গেছে। এরই মাঝে আমার কাছে আসছে, এসে কান্না করতেছে। আমি বললাম কান্না করতেছো কেন? বলে আমারে মারছে। আচ্ছা কে মারছে? বলে যে কোনো কেউ আমারে মারছে। আমি বলি কে মারছে তোমারে, আমারে বলো তোমারে কে মারছে? বলে আমারে মারছে, এটাই বলে আর কান্না করতেছে। এবং একটা পর্যায়ে এরকম করে আমি পিছনের দিকে মানে শব্দ পাচ্ছি, কেউ একজন আসতেছে। আমি পিছনের দিকে ফিরে দেখতেছি আমার আব্বা আর আরেকটা লোক, আমার মা এবং আমাদের বাড়িতে থাকা ওই মহিলা। ওরা এত রাতের বেলা ওইখানে ওদেরকে দেখার পরে আমি ফিরে তাকালাম মায়ের দিকে, দেখলাম মায়া নাই। মায়া ঝুপুর করে লাফ দিয়ে এই পুকুরের মধ্যে পড়ে গেছে, মানে ময়না দিঘিতে পড়ে গেছে, আপনার ময়না দিঘিতে পড়ছে। পরে আমি চিন্তা করলাম যেহেতু ময়না দিঘিতে পড়ে গেছে তাইলে ও শহরে চলে গেছে। এবং ওই সময় আয়শা করলো কি, মহিলাটা করলো কি, তার হাত থেকে কি যেন একটা মানে পানির মতো এর মধ্যে ফালাইলো, মানে ময়না দিঘিতে ফালাইলো। এবং ময়না দিঘিতে ফালানোর পরে আমি তখন বললাম যে কি করতেছো আমার সাথে, এগুলো কি করতেছো? আমার আব্বা বলে আমরা কোটিপতি হয়ে যাব, আমরা লক্ষ টাকা পাবো, আমরা স্বর্ণের পাহাড় পাবো, তুই চলে আয় এখান থেকে, চলে আয়। আমি তখন বললাম আমি এখান থেকে যাব, মানে আমি এখান থেকে তো যাবো না, আমার এখানে এরা কারা? আমার আব্বু বলে উনি কবিরাজ। আমি বললাম কোন কবিরাজ? বলে ওনার নাম নাজির কবিরাজ। আমি বললাম নাজির কবিরাজ, তা নাজির কবিরাজ এখানে কেন? আমার আব্বা বলতেছে তুই কথা বলিস না, চল। আমি কোনোভাবে আব্বার সাথে দস্তা করতে বললাম না। নাজির কবিরাজ তখন করলো কি, একের পর এক ঢিল মারতেছে এ পুকুরের মধ্যে, মানে আপনার ময়না দিঘির মধ্যে ঢিল মারতেছে। আমারে ঘরের মধ্যে আটকায় রাখছে আমার বাপ, আমারে ঘরের মধ্যে আটকায় রাখছে। আমি তখন বলতেছি আমারে যাইতে দাও, আমারে ছেড়ে দাও। মানে ওই আটকানির মধ্যে আমি শুনতেছি আমার কানের কাছে আইসা কেউজন বলতেছে যে মনির আমারে বাঁচাও, এই লোকগুলো এখান থেকে নিয়ে যাও, আমারে বের হইতে দিচ্ছে না, আমাকে আমার দেশে যাইতে দিচ্ছে না, আমাকে আটকায় ফেলতেছে, ও মনির আমার আটকায় ফেলতেছে, আমাকে তুমি নিয়ে যাও, মনির আমারে বাঁচাও, এই লোক এখান থেকে সরাও, নাজির কবিরাজ এখান থেকে নিয়ে যাও, নাম ধরে বলতেছে নাজির কবিরাজ এখান থেকে নিয়ে যাও। আমি তখন হাতের বাঁধন টাধন সবকিছু ছিঁড়ামিরা আব্বারে লাথি মাটি মেরে দিলাম দৌড়। এই দিঘির পারে দৌড়াইতে দিঘির পারে গেছি। দিঘির পারে যে নাজির কবিরাজ ধরছি, ধরার পর ওই বেড়া যে আমার কপালের মধ্যে কি লাগাইলো, মানে হাতের মধ্যে কালো কি একটা জিনিস, পানি নাকি আমি জানি না, আমার কপালে লাগাইছে। শুধু এটা আমার মনে আছে, আর কিছু আমার মনে নাই। এবং এরপরে আমার আর কোনো স্মৃতি মনে নাই আমার সাথে কি হয়েছে না হয়েছে। আমি জানতে পারি আমি দীর্ঘ 7 বছরের মতো আমি প্রতিবন্ধীর মতো ছিলাম। এ 7 বছর আমার কোনো নেওয়া ছিল না, খাওয়া ছিল না, মানে দিলে খাইতাম, মানে যেখানে থাকতাম বসে থাকলে বসে থাকতাম, ঘুমাইলে ঘুমায় থাকতাম, একদিকে তাকাইলে তাকায় থাকতাম, মানে এক ধরনের মানসিক রোগীর মতো হয়ে গিয়েছিলাম। তো তখন আমি 7 বছর পর, আমার মনে আছে 7 বছর পর আমি তখন ভালো হই, মোটামুটি সুস্থ হই। তখন আমি আমার মায়েরে জিজ্ঞাসা করি কি হয়েছিল, মায়েরে জিজ্ঞাসা করি, বাবারে জিজ্ঞাসা করি। তখন আমার মা বলে যে যেদিন আমি প্রথম ওইখান থেকে ফিরে আসছিলাম
ওদের রাজ্য থেকে যে জিনিসটা আমি সাথে নিয়ে আসছিলাম, ওই জিনিসটা আমার মা ওই নাজির কবিরাজের বাড়িতে নিয়ে গেছে। এবং নিয়ে যাওয়ার পরে নাজির কবিরাজ এটা দেখাইলো যে আমার ছেলে এই জিনিসটা সাথে করে নিয়ে আসছে। এবং নাজির কবিরাজ এটা দেখে আমার মাকে ধরে বলতেছে, ওরে বাপ রে বাপ, এটা তো পৃথিবীর কোনো জিনিস না। এটা উনি হাতে নিয়ে তখন থেকে উনি আমাকে পাহারা দিতে শুরু করলো, নাজির কবিরাজ। এটা আমি জানতাম না। উনি আমাদের বাড়িতে ছদ্মবেশে লুকায় থাকতো এবং উনারই এক বাড়ির এক মহিলাকে উনি মেহমান বানায় আমাদের বাড়িতে পাঠাইছে। তখন থেকে উনি আমাকে পাহারা দিত আমাদের ধরার জন্য, আমাকে এবং ওই পরীরে ধরার জন্য। এবং এরকম করতে করতে একটা সময় কিভাবে কি হয়েছে আমি জানি না, আমার মায়েরে বলছে, বাবারে বলছে যে আমি ওর খোঁজ খবর আমারে দিবা, মনির কি করে, কোথায় যায়, কি খায় না খায়। এবং আমারে অনেক কিছু খাওয়াইছে, পানি এটা ওটা আমার আব্বা আম্মাকে দিয়ে কিন্তু আমারে খাওয়াইছে। এবং আমার আব্বা আমারে লোভ দেখাইছে, আমার আব্বা আমারে কুটিপুতি বানাই দিব, স্বর্ণের পাহাড় দিব, এটা দিব, এটা দিব। অনেক লোভে পড়ে আমার আব্বা আম্মা এমন কিছু নিকৃষ্ট কাজ করছে যেগুলো আমি এই প্ল্যাটফর্মে বলে প্রকাশ করতে পারবো না। মানে এমন কিছু খারাপ কাজ আমার আব্বা আম্মা আমার সাথে করছে। তো আমি এগুলো সহ্য করে নিছি। আসলে কি করবো, আর আমি আর আব্বা আম্মা এগুলো আমার সাথে করছে এবং করার পরে শুধু লোভে পড়ছে। এবং লোভে পড়ার পরে আসলেই মূলত আমার আব্বা আম্মা কিছুই পায় নাই। কিন্তু যে কথা শুনলে আপনি এখন অবাক হয়ে যাবেন, দীর্ঘ 7 বছর পর আমি যখন সুস্থ সবল হয়ে ভালো হই, আমি তখন দেখতে পাই নাজির কবিরাজ আর আমাদের এলাকাতে থাকে না, খুলনা এলাকাতে থাকে না, উনি ঢাকায় থাকে। উনি ঢাকায় কবিরাজি করে এবং নামমাত্র কবিরাজ উনি ঢাকার। কিন্তু ঢাকাতে ওনার বাড়ি গাড়ি, দুবাইতে ওনার ব্যবসা এবং মানে মিডল ইস্টের বিভিন্ন দেশে ওনার ব্যবসা, ইন্ডিয়াতে ওনার বিশাল ব্যবসা। মানে এক কথায় বলতে গেলে বাংলাদেশে হাতে গোনে কয়েকটা ধনীজের মাঝে এই নাজির কবিরাজও আছে। তো উনি বেশিরভাগ সময় সৌদি আরবে থাকে, দেশে খুব কমই থাকে, বেশিরভাগই সৌদি আরবে থাকে। তো কোনোদিন ওনার সাথে আর আমাদের দেখা হয়নি, আমার মা বাবার কারোই দেখা হয়নি। আমরা গরিব, এখনও গরিবে আছি, এখনও আমি কৃষিকাজ করি। আমার আব্বা আমার বয়স হয়েছে, তারা মরতে বসেছে, আমাকে বিয়ে করাইছি এলাকার এক মেয়েকে। আমি ওই মেয়েকে নিয়ে, আমার একটা ছেলে আছে, আজ বহু বছর হয়ে গেছে, আর কোনো সন্তানাদি হয় না। ছেলেটা অনেকটা বড় হয়েছে, সংসার জীবনে আছি। আব্বা আম্মা অনেক বয়স্ক, কিন্তু তাদের ওই লোভের কারণে আমি জানি না আমি কি হারাইছি। এখনও যখনই আমার মায়ার কথা মনে হয় আমার কলিজা ফেটে যায়। আমি এখনও গভীর রাতে ওই মায়াকে দেখার জন্য ময়নাদিঘির পাড়ে গিয়ে বসে থাকি, কিন্তু মায়াকে আর আমি দেখতে পাই না। মায়ের সাথে আমার আর দেখা হয় না। আমি মায়াকে অনেক মিস করি। আপনি আমার গল্পগুলো তো শুনিয়ে, এবং আমার কাছে মনে হয় যে আপনার গল্পগুলো বাতাসে ছড়িয়ে যাচ্ছে। বাতাসে বাতাসে যদি কোনোভাবে আমার মায়ের কানে আপনার এই কথাগুলো যায়, আমি মায়াকে বলতে চাই মায়া যেন আমার কাছে ফিরে আসে। আমি মায়াকে অনেক ভালোবাসি। আজও মায়ের জন্য আমি গভীর রাতে ঘুমড়ে ঘুমড়ে কাঁদি। আমার গল্পটা আপনি রেকর্ড করবেন এবং আমার গল্পের সত্যতার জন্য আমি আপনাকে আমার পুরো ঠিকানাটা দিলাম। ভালো থাকবেন। আসসালামু। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ খুলনার ভাই মনির হোসেনের জীবনের এই চমৎকার গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনার জন্য। আচ্ছা, এই ময়নাদিঘির একটা গল্প আমি এর আগেও পেয়েছিলাম, মেবি 2023 সালের দিকে। এই খুলনার ময়নাদিঘির একটা গল্প আমি বলেছি, বাট এই ময়নাদিঘিটা দেখার অনেক ইচ্ছা। আমি ওনাকে বলেছি, ভাই আপনি আমাকে ফুল ঠিকানাটা দেন। উনি আমাকে ফুল ঠিকানাটা দিয়েছে এবং আমি ওনার সাথে ইমেলে কথা হয়েছে, আমি ময়নাদিঘিটা দেখব। মানে অন্তত খুলনার ওই ময়নাদিঘি দেখার জন্য হলেও আমি খুলনা দিঘি, উনি বলে দিঘিটা অনেক বড় না, আগে অনেক বড় ছিল কিন্তু এখন আর অনেক বড় নেই। অনেকেই মানে চারপাশ নিয়ে বড়াটরাট করে ফেলছে, আগের মতো বড় না, কিন্তু দিঘিটা এখনও আছে এবং এটার মধ্যে সাইনবোর্ড আছে ময়নাদিঘি। এই দিঘির অনেক স্মৃতি আছে। দিঘিটা দেখার জন্য হলে আমি একবার হলো খুলনায় যাব। গল্পটা আমার কাছে ভালো লেগেছে, গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং আজকের গল্পের মনিরকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।